আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনারা সবাই? জি স্যার ভালো, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক ভালো রাখছে। এখন আপনাদের ঢুকতে তেমন একটা সমস্যা হয় নাই, ক্লাসে এন্টার করতে সমস্যা হয়েছে? না না স্যার। স্যার। আমার না যে স্যার। লিঙ্কটা আমার পাওয়া গেছে, সকালের লিঙ্কটা আমি পাইনি। সকালে আপনাদের ক্লাস নিছি, তারপর আরো একটা ক্লাস নিছি, তারপর ইউনিভার্সিটিতে গেছি, ইউনিভার্সিটিতে কিছু কাজ ছিল, কাজ শেষ করছি। কাজ শেষ করে বাসায় আসলাম, আইসা লাঞ্চ করে সরাসরি আপনাদের এখানে আইসা আবার বসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন, কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তবে টায়ার্ড স্যার লাগতেছে, প্রচন্ড টায়ার্ড লাগতেছে। কেন স্যার, কোথায় গেছিলেন? বললাম না, আপনাদের ক্লাস শেষ করে 11:30 থেকে আরেকটা ক্লাস নিছি। 11:30 থেকে ক্লাস নিয়ে সেই ক্লাসটা নিছি 1টা পর্যন্ত। 1টার পরে ক্লাস নিয়ে 1:10-এ বাসা থেকে বের হয়ে গেছি। বাসায় বের হয়ে গেছি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি থেকে আমার বাসায় ফিরছি 3:30। স্যার ইউনিভার্সিটিটা এখন অফ, ইউনিভার্সিটি কি কাজ? হ্যাঁ, ছিল, কিছু কাজ ছিল। আমি গিয়েছি, আপনাদের আশুতোষ স্যার গিয়েছে ডিপার্টমেন্ট থেকে, একটু কাজ ছিল। ওই কাজ শেষ করে বাসায় আসছি 3:30টায়। 3:30টায় এসে লাঞ্চ করে ডাইরেক্ট এসে আবার আপনাদের এখানে বসে। স্যার আজকে ক্লাসটা বাদ দিতেন। না, স্যার একটা কোশ্চেন ছিল, আমরা অ্যাসাইনমেন্ট অন ওইটা কি দিব, টপিকটা কি থাকবে? অ্যাসাইনমেন্ট অন আর্টিকেলস অ্যাসাইনমেন্ট অন 1, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অন আর্টিকেলস। আচ্ছা, আর্টিকেল অ্যাস হবে লাস্টে। আর্টিকেলস যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই, ভুল নাই। আচ্ছা ঠিক একটা আছে। সিঙ্গুলার, একটা প্লুরাল ফর্ম। আপনাকে একটা কথা বলি মামুন, জি স্যার। গান শুনেন? ইয়েস স্যার। জেমসকে চিনেন তো না? ইয়েস স্যার, নগরবল অবশ্যই স্যার, কি বলেন? আয়ুব বাচ্চু যেদিন মারা গেল, জি স্যার। আয়ুব বাচ্চু তো রাতে মারা গেছে, তার পরের দিন জেমসের একটা কনসার্ট ছিল, কনসার্ট ছিল, হ্যাঁ কনসার্ট ছিল। ঠিক না? কানসে ওই কনসার্টে জেমস একটা কথা বলছিল যে লাইফে আপস এন্ড ডাউন দুইটাই থাকবে, বাট দুইটাই দ্য থাকবে। শো মাস্ট গো অন। আপনাকে একটা কথা বলি, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ইউনিভার্সিটিতে 3rd সেমিস্টার পর্যন্ত আমার সিজিপিএ ছিল 2.7। যদিও এটা অন লাইভে রেকর্ড হচ্ছে, এটা বলা আসলে আমার জন্য রিস্কি, কারণ এটা আমার মারাত্মক একটা নেগেটিভ সাইন দিচ্ছে, কিন্তু তারপরও সত্য তো সত্যই। এটা ভিতরে থাকুক আর প্রকাশ হোক, সত্য সত্যই, আমি সত্য বলতে পিছপা হই না। এটা সত্য, যেটা বলতেছি এটা সত্য। এটা আমার জন্য পজিটিভ মেসেজ হোক আর নেগেটিভই হোক, মেসেজটা সত্য। আমার ইউনিভার্সিটি 3rd সেমিস্টার পর্যন্ত আমার সিজিপিএ ছিল বিলো 3। আমি রেগুলার ক্লাস করতাম না, যে কোনো একটা কারণেই হোক। আমি মানে আমার নারায়ণগঞ্জ থেকে মহাখালী যায় ক্লাস করতাম, তখন স্ট্রেসের ক্যাম্পাসটা ছিল মহাখালীতে। মহাখালী ছিল স্যার। মহাখালী, হ্যাঁ। আমি সায়দাবাদ নেমে যেতাম, নেমে কুমিল্লার বাস ধরে কুমিল্লা চলে যেতাম, সারাদিন কুমিল্লা ঘুরে সন্ধ্যার সময় বাসায় চলে আসতাম। বাসার সবাই জানতো আমি ইউনিভার্সিটি করে আসছি, আসলে আমি কুমিল্লা ঘুরে আসছি। কথা বোঝা গেছে? জি জি স্যার। তখন আমার ফ্রেন্ডরা আমার একদম লাইফ ব্লাড বলতে পারেন। আমি আমার বাবা মার পরে, আমার সন্তানের চেয়েও আমার ফ্রেন্ডদেরকে বেশি পছন্দ করি। আমার বাবা মার পরে আমি আমার সন্তানের চেয়েও আমার ফ্রেন্ডদেরকে বেশি পছন্দ করি, এবং এটা ট্রু। আচ্ছা, যাই হোক, 3rd সেমিস্টার পরে আমার বাবার ক্যান্সার ধরা পড়লো, একদম লাস্ট স্টেজ। ডাক্তার বলল কোনো অবস্থাতেই লাস্টিং করবে না। আমি তখন একটা জিনিস বুঝছি যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হ্যাঁ, মাটি সরে গেছে। আপনার প্যারেন্টস আপনার সবচাইতে আপন, আর বাকি যারা আছেন, বাকি আবার আপনার যত আত্মীয় বলেন, বন্ধু বান্ধব বলেন, যা কিছু বলেন, এরা সাময়িক, এরা একটা নির্দিষ্ট সময় আপনাকে সাপোর্ট দিবে। যার বাবা নাই সে বোঝে স্যার। যার বাবা নাই বা যার মা নাই সে বুঝে। এবার একটু খেয়াল করে দেখেন, তখন আমার অস্তিত্বের প্রশ্ন চলে আসছে। আমার ভাইকেও আমি স্ট্রেসে তখন ভর্তি করেছি। তখন আমি একটা জিনিস বুঝছি যে আমাকে পড়াশোনা করতে হবে বাঁচার জন্য। আপনারা একদিনে 2টা পরীক্ষা যদি পড়া যায়, খুব টেনসড হয়ে যান না? জি স্যার। জি স্যার। সিমরান, আপনি তো স্ট্রেস থেকে আসছেন, স্ট্রেসের প্লট গুলি বলতে পারবেন? রবি মঙ্গল, শনি সোম, মঙ্গল বৃহস্পতি,
শনি হ্যাঁ বুধ, স্যার 5। ঠিক না? আমি 2 দিন ক্লাস করতাম স্ট্রেস, জি স্যার। আমি স্ট্রেসে 2 দিন ক্লাস করতাম এবং সোম বুধ এই স্লটে আমি ক্লাস করতাম। আমার 3rd থেকে 12 সেমিস্টার পর্যন্ত আমি সোম বুধ এই দুইটা স্লটে ক্লাস করতাম। এবং আপনাদের যেমন একটা এক্সাম উইক থাকে, তো 2 হ্যাঁ দিনে ক্লাস করলে স্যার? শুনেন, জি এই 2 স্যার। দিনে আমি ডেইলি 4টা করে ক্লাস করতাম। 3টা কোর্স হলে একদিনে 3টা ক্লাস করতাম, 4টা কোর্স হলে একদিনে 4টা ক্লাস করতাম। সোম বুধের পরীক্ষা হয়তো বুধবারে, ঠিক না? আপনি তো 3 সেমিস্টার করে জি আসছেন, স্যার। বুধের পরীক্ষা হলো জি স্যার। বুধবারে হইতো। আমার যে সেমিস্টারে 4টা কোর্স থাকতো সেই সেমিস্টারে আমি একদিনে 4টা ফাইনাল পরীক্ষা দিতাম, 4টা মিড টার্ম দিতাম। হ্যাঁ স্যার, আমি এরকম করছি। কথা বোঝা গেছে? একদিনে আমি বুঝলাম 4টা পরে। মিড টার্ম বা 4টা ফাইনাল দিতাম। এক্সামের প্রেসারে। হ্যাঁ, একদিনে 4টা ফাইনাল পরীক্ষা দিয়া রাতে আইসা আমি টিউশনি করতাম। এবং যে ছেলেটাকে আমি পড়াতাম সে আমার চাচতো ভাই। এই 2 সেমিস্টার হলো সে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা এএনইউ বলি, সেখান থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তার খালতো বোনকে পড়াইতাম, সে এখন টেক্সাস ইউনিভার্সিটি থেকে এই বছরই তার, হ্যাঁ এই বছর জানুয়ারিতে খুব সম্ভবত তার শেষ হয়েছে, বা গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে তার আন্ডারগ্রেড শেষ হয়েছে। আমার বাবা Yes, যখন হসপিটালে ছিল, 3 মাস প্রায় হসপিটালে ছিল, ওই 3 মাসও আমার কোনোদিন ক্লাসে যেতে দেরি হয় নাই, আমার একটা টিউশনি কোনোদিন মিস হয় নাই, বিশ্বাস করেন। আপনাদের এখানে যেদিন আমি জয়েন করছি, আপনাদের ইউনিভার্সিটিতে আমি যে সেমিস্টারে জয়েন করছি সেই সেমিস্টারে আমার মামা হসপিটালে ভর্তি, আমি আমার যে নানার বাসায় থেকে পড়াশোনা করছি। আমি সারা রাত হসপিটালে ডিউটি করতাম, সারা রাত। ভোর 6টায় আমি ঢাকা থেকে রওনা দিতাম ইডেল মাল্টি কেয়ার হসপিটাল থেকে। রওনা দিয়ে আমি 8টার ভিতরে বাসায় ঢুকতাম, 8টা বাজতো না, 7:30টার ভিতরে আমি বাসায় ঢুকতাম। গোসল করে 8:30টার ভিতরে বেরোতাম, 9টা ইউনিভার্সিটিতে পৌঁছতাম। 3:30 বা তখন 4টা পর্যন্ত ইউনিভার্সিটি ছিল, কিন্তু 3:30টার সময় ইউনিভার্সিটি খালি হয়ে যেত, 3টা 3:30টার মধ্যে খালি হয়ে যেত। আমি 3টা 3:30টার মধ্যে বেরোয় বাসায় কোন রকম লাঞ্চ করে আবার মানে হসপিটালে চলে যেতাম সন্ধ্যার আগে আবার হসপিটালে চলে যেতাম। কথা বোঝা গেছে? जी सर। জি স্যার। হ্যালো, হ্যাঁ কে? সুজন বন্ধু, আমি ক্লাস নিতেছি, ক্লাসটা শেষ করে একটু ফোন দেই বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখেন, ফ্রেন্ডদের কথা মনে করছি, এই ফ্রেন্ডের, ও আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, গত 3 মাস ধরে তার সাথে আমার যোগাযোগ নাই। কাকতালীয় ভাবে তাদের কথা বলছি, সে ফোন করে বসছে, কিন্তু তার সাথে কিন্তু কথা বলি নাই, সহজ কথা। ইমার্জেন্সি কারণ ছাড়া আমাকে ফোন দিছে না, কিন্তু তারপর আমি কথা বলি না, কারণ এটা আমার বিকৃত সময়। এই সময়টা আমি আপনাদের কাছে বিক্রি করে দিচ্ছি সহজ হিসাব। আচ্ছা, ম্যাটেরিয়ালস গুলি কি পেয়েছেন সবাই? जी सर। স্যার কথা শেষ করেন নাই। ও, এই তো এটাই বললাম যে ওই সময় আমি ইউনিভার্সিটি থেকে কোনোদিন ছুটি নেই নাই, আমার বিয়ের পারপাসে আমি মনে হয় 4 দিন বা 5 দিন ছুটি নিছি, তাছাড়া এই 3 বছরও আমি মনে হয় 5 দিন ছুটি কাটাইছি কিনা সন্দেহ আছে। কথা কি বুঝে গেছে? जी सर। জি স্যার। স্যার ধৈর্য না ভাই, মানে আমাকে বাঁচার জন্য কাজ করতে হবে, কিছু করার নাই, আমাকে বাঁচার জন্য কাজ করতে হবে। আমি একটা জিনিস বুঝি যে আল্লাহ পাক যদি আমাকে কিছু দেয় সেটা আমার কাজের বিনিময়ে দিবে, আমাকে দিয়ে উনি কাজ করাবেন, ওই কাজটার উসিলায় উনি আমাকে দিবেন। এবং আল্লাহ পাক এই কথাটা বলছে যে যে জাতি বা যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে দেন না। তো ভাগ্য পরিবর্তনের জন্য যেহেতু প্রথমে চেষ্টার কথা বলছে, আমি চেষ্টা করি, তারপরে দেখা যাক আল্লাহ পাক যা আমাকে দিবেন তাতেই আমি খুশি, না দিলেও খুশি, না দিলেও খুশি, না দিলেও খুশি। আচ্ছা, আমাদের ম্যাটেরিয়ালস যে দিয়েছি, কোন চ্যাপ্টারের উপর ম্যাটেরিয়ালস দিয়েছিলাম বলেন তো? चैप्टर 3 ফ্যান্টাস্টিক। চ্যাপ্টারটার নাম কি একটু বলতে পারবেন? the financial markets and investment banking process। ফ্যান্টাস্টিক, দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রসেস। কিন্তু এই চ্যাপ্টারের দুইটা পোরশন আছে, একটা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রসেস। আমরা দুইটা কনসেপ্টের ভিতরে মূলত একটা কনসেপ্ট কি বেশি ফোকাস করব, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রসেসটা আমরা এই কোর্সে মানে এই চ্যাপ্টারে বেশি ফোকাস করব না। কথা কি বোঝা গেছে? জি जी স্যার। सर। ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রসেসটা যারা ফাইন্যান্সে অত মেজর করবেন, যারা ফাইন্যান্সে মেজর করবেন
তারা ইন ডেপথ এই জিনিসগুলি পড়বেন। দুইটা কোর্সে পড়বেন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশন একটা কোর্স আছে, ওইটাও আমি করাই, আর ইনভেস্টমেন্ট একটা কোর্স আছে, এই কোর্সটাও এখানে আমি করাই ইনশাআল্লাহ। মানে এই আমরা ইন ডেপথ এই বিষয়ে ওই কোর্সগুলিতে আলোচনা করব। আচ্ছা, এখন আপনারা কেউ আমাকে একজন বলেন যে হোয়াট ইজ মার্কেট। বই আছে না সবার সাথে? কি বই আছে? জি স্যার। সবার সাথে? আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 88। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 88। আমাকে কেউ একজন বলেন হোয়াট ইজ মার্কেট। স্যার কোশ্চেনটা কি স্যার? হোয়াট ইজ মার্কেট? মার্কেট বলতে কি বোঝেন? স্যার যেখানে যেখানে পণ্য ক্রেতা আর কেনা বেচা বিক্রেতা হয়। কেনা বেচা আক্রমণ করেন না, একজন বলেন। হ্যাঁ, সবাই মিলে বলেন। স্যার আমি বলি। হ্যাঁ বলেন। স্যার মার্কেট ইজ ওয়ান অফ দ্য মেনি। হ্যালো। হ্যাঁ বলেন মামুন। Market is one of the many varieties of systems যেখানে স্যার সবকিছু পাওয়া যায়, মানে রেগুলার আমাদের জীবন ধারণ করার জন্য সবকিছু পাওয়া যায়, এটাই অ্যাকচুয়ালি মার্কেট। যেখানে জীবন ধারণের জন্য সবকিছু পাওয়া যায় সেটাই মার্কেট। ইয়েস স্যার। সোশ্যাল রিলেশনস স্যার, অ্যাকচুয়ালি স্যার মার্কেটটা হয় সোশ্যাল। বলেন, আবার থাইমা গেলেন কেন? বলেন একটু শুনি। সোশ্যাল রিলেশনস, তারপরে এলো এন্ড কি বলে এটা, এলো ইনফ্যাক্ট কি বলে স্যার, আপনি মানে কি যাই হোক ঠিক আছে। আপনি কি বুঝা বলতেছেন না বার্জার সিস্টেমে বলতেছেন? মনের না মাধ্যমে? স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। কেউ কিছু বলবেন? স্যার পণ্যের যে বাজার ব্যবস্থাটা, পণ্যের যে বাজার ব্যবস্থা সেটাই মার্কেট। ওকে, বুঝলাম। দেন বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আচ্ছা, সমষ্টি হইলেই ক্রেতার সমষ্টি হইলেই মার্কেট হলো। আচ্ছা বুঝলাম। আর ভাই বেফিকার হয়ে বলেন, এখানে ভুল হওয়ার কোনো কিছু নাই, আপনার মনে যা আসতেছে বলতে থাকেন। ক্রেতা আর বিক্রেতার এই কথাটা একদম দামি কথা বলছে। নরিন বলেন, নামিরা নরিন। জি স্যার। স্যার ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে সম্পর্কটা হয়, বিক্রেতার মধ্যে যেখানে সম্পর্ক হয়। ইয়েস, একদম সেলার আর বায়ার, বায়ার এন্ড সেলারের। ট্রেডিশনালি স্যার প্লেস হলো হয় টু পার্টিস ক্যান গেদার অফ ফ্যাসিলিটি, এমন মানে এক্সচেঞ্জ, এমন একটা টাইপ বোঝায়। ফ্যান্টাস্টিক। আচ্ছা, খেয়াল করে দেখেন, ট্রেডিশনালি মার্কেটের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশনটা বলতো মার্কেট ইজ এ প্লেস where the buyers and sellers are interacted with each other to buy and sell their product. কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। Yes sir. Market is a place where the buyer and sellers are interacted with each other to buy and sell their products. আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখন আমি যখন বললাম মার্কেট ইজ এ প্লেস, এখন দারাজ তো একটা মার্কেট, আলিবাবাও তো একটা মার্কেট, বিক্রয়.com এরাও তো একটা মার্কেট। এদের কি কোনো ফিজিক্যাল প্লেস আছে? না স্যার। না স্যার। বাট এদের মাধ্যমে তো আপনি পণ্য বেচা কিনা করতে পারেন না? জি স্যার। তখন তারা বললো যে ঠিক আছে, মার্কেটের ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। মার্কেট ইজ বেসিক্যালি এ মেকানিজম। Market is basically a mechanism where the buyers and sellers are interacted with each other to buy and sell their products. এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। একটু আবার বলবেন? Market is a mechanism where the buyers and sellers are interacted with each other to buy and sell their products. তার মানে হচ্ছে এটা প্লেস হইতে পারে, মেকানিজম হইতে পারে, কিন্তু ওই মেকানিজমটার উদ্দেশ্যই হচ্ছে টু ইন্টারাক্ট উইথ বায়ার্স এন্ড সেলার। দ্যাট মিন্স দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট টু পার্টিস, ওয়ান উইল বি বায়ার, অ্যানাদার উইল বি সেলার। দ্যাট মিন্স দ্য বায়ার উইল গো টু দ্য মার্কেট টু বাই সামথিং and the seller will use the market to sell something. কথা কি বোঝা গেছে? এখন দুইজনের ভিতরে ইন্টারঅ্যাকশন হইছে, অনেক কিছু হইছে, কিন্তু পণ্যের বেচা কিনা হয় নাই, তাইলে আর সেটাকে মার্কেট বলা লাভ নাই। যেমন একটু আগে সে যেটা বললো, সম্পর্ক হইলো,
সম্পর্কটা মিনিংলেস হবে যদি সম্পর্কের কোনো এন্ড রিলেশন না আসে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. সম্পর্কের কোনো এন্ড রিলেশন না আসে, তাহলে আমাদের এখানে এন্ড রিলেশন কোনটা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এন্ড রিলেশন কোনটা? ম্যারেজ। বায়ার এন্ড সেলারের এন্ড রিলেশন কোনটা? যেখানে অন্য পারচেজ। প্রোডাক্ট ট্রেড বা পারচেজ অথবা সেলিং, আপনি যেটাই বলেন। Selling, buying, হ্যাঁ, এক কথায় আমরা বলবো ট্রেড। কি বলবো? ট্রেড। ট্রেড। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে নরমাল মার্কেটের সংজ্ঞা। এটা কিসের সংজ্ঞা? নরমাল মার্কেট। এখন আমাদের চ্যাপ্টারটা কি নরমাল মার্কেট ছিল? না, ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট ছিল। হ্যাঁ, তার মানে হচ্ছে মার্কেট যে জায়গায় আছে সেই জায়গায় আছে, সেই জায়গায় থাকবে। ফিনান্সিয়াল মার্কেটে আমরা একটা ফিনান্সিয়াল টার্ম ঢুকায় দেব, একটা ফিনান্সিয়াল টার্ম এডিশনালি ইউজ করব। তাইলে কি হবে? মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট ইজ এ মেকানিজম। ফিনান্সিয়াল মার্কেটটা কি? মেকানিজম। where the buyers and sellers are interacted with each other to buy and sell financial products. কি products? ফাইনান্সিয়াল প্রোডাক্ট। হ্যাঁ, এখন কথা হলো ফাইনান্সিয়াল প্রোডাক্টস কোনগুলো? ফাইনান্সিয়াল প্রোডাক্টস কোনগুলো? খেয়াল করে দেখেন, ফাইনান্সিয়াল প্রোডাক্টস হচ্ছে বেসিক্যালি দ্য পেপার ডকুমেন্ট। ফাইনান্সিয়াল প্রোডাক্ট কোনগুলো? পেপার ডকুমেন্ট। ফ্যান্টাস্টিক। খেয়াল করে দেখেন, ব্যাংকের একটা পাতা চেক, ওইখানে চেকের ভ্যালু যদি আপনি 100 টাকা লিখেন, সেই এক পাতার দাম 100 টাকা। সেইখানে যদি আপনি 1000 টাকা লেখেন, সেম পাতার দাম 1000 টাকা। সেখানে যদি আপনি 10 লাখ লেখেন, সেই সেম পাতাটার দাম হচ্ছে 10 লাখ টাকা। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের জন্য কিন্তু সেম জিনিসটা হচ্ছে না। তার মানে হচ্ছে ফাইনান্সিয়াল প্রোডাক্টস আর দোজ প্রোডাক্টস that are used for financial transaction and mostly used on paper based transaction. কথা কি বোঝা গেছে? Financial products are those products that are used to make a financial transaction. ফাইনান্সিয়াল ট্রানজাকশন করার জন্য আমরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, সেই সমস্ত প্রোডাক্টগুলিকে ফাইনান্সিয়াল প্রোডাক্ট বলা হয়। Financial products are those products that are used to do financial transaction. Financial transaction করার জন্য যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা হয়, সেই সমস্ত প্রোডাক্টকে ফাইনান্সিয়াল প্রোডাক্ট বলে। রামিসা কি ক্লাসে আছেন? জি স্যার। আর রাফসানজানি, আপনি কি ক্লাসে আছেন? অবশ্যই স্যার আছে। আচ্ছা, ফারিহা দেওয়ান কানিজ, আপনি কি ক্লাসে আছেন? স্যার আমার তো ব্যাক ক্যামেরা দেওয়া। আচ্ছা, ফারিহা দেওয়ান কানিজ কি ক্লাসে জি আছে? স্যার। ওকে। আফিফা হামিদা, আপনাকে আমি সকালে কিছু বলেছিলাম, আপনার কি মনে আছে মা? ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে এটা কিছু মনে করেন। আপনারা কি পারসেপচুয়াল ডিসটরশনের নাম শুনছেন? পারসেপচুয়াল ডিসটরশন এটা একটা এইচআর টার্মস বা সাইকোলজিক্যাল টার্মসও বলে। মানুষের যত ভুল ডিসিশন হয়, এই ভুল ডিসিশন গুলির জন্য দায়ী হচ্ছে পারসেপচুয়াল ডিসটরশন। একটা মানুষ যত ধরনের ভুল ডিসিশন নিতে পারে, সবগুলো ভুল ডিসিশন দেখা গেছে কোনো না কোনো পারসেপচুয়াল ডিসটরশনের সাথে মিলে যায়। একটা পারসেপচুয়াল ডিসটরশন হচ্ছে প্রজেকশন এরর। কি নাম বললাম? প্রজেকশন এরর। হ্যাঁ, প্রজেকশন এররটা হচ্ছে মানুষ নিজে যেমন সে সবাইকে তেমন মনে করে। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমার ক্যারেক্টারটা আমি কিন্তু বলে ফেলছি। আমি ইউনিভার্সিটিতে 3 সেমিস্টার পর্যন্ত কি বলছি, ইউনিভার্সিটির নাম দিয়ে কুমিল্লা ঘুরছি। আমি 2 বছরে কলেজে ক্লাস করছি 6 দিন। স্যার আমি 2 বছরে ক্লাস করছি 3 দিন 2 দিন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন 2 বছরে আমি নিজেকে, সত্যি কথা, আমি যখন আমার স্টুডেন্টরা একটু চালাকি করে না, তখন মনে হয় ফাঁকি দিতেছে আমার মতো। আমি তো এটার জন্য ভুক্তভোগী। আমি চাই না আপনারা ভুক্তভোগী হন। এই জন্য আমি একটু কড়াকড়ি থাকি, যাতে অ্যাটলিস্ট আপনি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ না পান। বোঝা গেছে তো? আচ্ছা, এবার আসেন ফাইনান্সিয়াল মার্কেটের আসলে কাজটা কি?
এখন আমি গল্প বলবো, আপনারা জাস্ট গল্প শুনবেন। জিনিসটা যখন আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বই পড়লে দেখবেন পানির মতো মনে হচ্ছে। আপনি দুইটা টার্ম লেখেন, একটা লেখেন সারপ্লাস ইউনিট, একটা লেখেন ডেফিসিয়েট। আর একটু জোরে বলবেন? একটা লেখেন সারপ্লাস ইউনিট, একটা লেখেন ডেফিসিয়েট ইউনিট। একটা লেখেন সারপ্লাস ইউনিট, একটা লেখেন ডেফিসিয়েট ইউনিট। দেখছি স্যার। লিখছেন? স্যার লিখতেও স্যার প্রবলেম হয় স্যার, এটা ভাই স্যার কষ্ট দিয়ে দিলে করে ভালো হয়। লিখতে হবে, আপনি এক্সকিউজ দেখায়েন না। যেভাবে বলি স্যার, এভাবে আমার করেন। সবাই যদি করতে পারে আপনাকে করতে হবে। করতে স্যার, হবে। এবার শুনেন, একটা ইউনিট লেখছেন সারপ্লাস ইউনিট, একটা ইউনিট লেখেন ডেফিসিয়েট। Deficit। আচ্ছা, এবার আমি একটু বলতেছি সারপ্লাস ইউনিট কি, ডেফিসিয়েট ইউনিট কি। খেয়াল করেন, আমি একটা নামকরা আইটি ফার্মে চাকরি করছি বেশ কিছুদিন। কোম্পানিটার নাম হচ্ছে দোহাটেক। কোম্পানিটার নাম হচ্ছে দোহাটেক। দোহাটেকের মালিকের নাম হচ্ছে শামসুদ্দোহা। লোহাটেকের মালিকের নাম হচ্ছে শামসুদ্দোহা। এটা আইটিতে লিডিং কোম্পানির মধ্যে একটা। বাংলাদেশের যত লিডিং কোম্পানি আছে, এই লিডিং কোম্পানির মধ্যে দোহাটেক হচ্ছে একটা। এখন দোহাটেকের ফাইন্যান্স ডিভিশনে আমি কাজ করতাম। আমার মূলত কাজ ছিল যে গভর্নমেন্টের যত প্রজেক্টে তারা কাজ করত, প্রতি মাসে মাসে তাদের চেকগুলি সরকারি কাজে থেকে, এজি অফিস থেকে, আর সিপিটিও, সেন্ট্রাল প্রসেসিং টেকনিক্যাল ইউনিট বলে সিপিটিও, ওখান থেকে প্রতি মাসের চেকটা বের করে নিয়ে আসা। তা আমাদের প্রতি মাসেই এরকম কাজের বিল আসতো, 4 কোটি 5 কোটি 7 কোটি টাকা এরকম বিল আসতো। এখন ওই বিলটা আসলে তারা যাইতো। এখন দোহা গ্রুপের মোট 22টা লাইন অফ বিজনেস ছিল। কয়টা লাইন অফ বিজনেস? 22টা। 22টা লাইন অফ বিজনেস ছিল। তার মধ্যে একটা ছিল আমি যেটাতে ছিলাম, দোহাটেক নিউ মিডিয়া। দোহাটেক নিউ মিডিয়া। নিউ মিডিয়া। আরেকটা তাদের লাইন অফ বিজনেস ছিল গ্লোবাল ইনফোটেক। গ্লোবাল ইনফোটেক। গ্লোবাল ইনফোটেক হচ্ছে মূলত ভিওআইপি এর বিজনেস। বোঝা গেছে? মূলত ভিওআইপি। আপনারা ভিওআইপি শব্দটার সাথে পরিচিত? ভয়েস ওভার ইন্টারনেট জি স্যার, কলিং জি কার্ডের স্যার। জি ব্যবসা। স্যার, ইয়েস স্যার। গ্লোবাল ইনফোটেকের প্রতি মাসে এক্সক্লুডিং এভরি এক্সপেন্ডিচার নেট প্রফিট হইতো 12 কোটি টাকা মিনিমাম। 12 কোটি টাকা তার নেট প্রফিট হইতো। হ্যাঁ, 12 কোটি টাকা। তার যদি 22টা লাইন অফ বিজনেস থাকে, একটা লাইন অফ বিজনেস থেকে তার যদি 12 কোটি টাকা ইনকাম হয়, তাহলে আপনি একটু চিন্তা করেন তার টোটাল ইনকাম কত। কথা কি বোঝা গেছে? জি স্যার। কথা কি Yes, বোঝা sir. গেছে? আচ্ছা, ওনার ফ্যামিলির লোক সংখ্যা হচ্ছে 3 জন। ওনার ফ্যামিলির লোক সংখ্যা হচ্ছে 3 জন। দোহা স্যার, ওনার ওয়াইফ লুনা শামসুদ্দোহা এখন খুব সম্ভব রূপালী ব্যাংকের না জনতা ব্যাংকের চেয়ারম্যান, আর ওনার একমাত্র মেয়ে। ওনার একমাত্র মেয়ে, ছেলে নাই, ওনার কোনো ছেলে নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি যে চেকটা পাইতাম সেটা দোহাটেকের প্রতি মাসে আমার অ্যাটলিস্ট 4 কোটি 5 কোটি টাকার এরকম একটা চেক আসতো। প্রতি মাসেই আসতো। এটা মিনিমাম 4-5 কোটি টাকা আসতো, বেশিও আসতো। তার মধ্যে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল গ্লোবাল দোহাটেকের মাদার অ্যাকাউন্টে টাকাটা জমা দিবে। জমা দেওয়ার পর আমার 3টা অ্যাকাউন্ট বলে দেওয়া হয়েছে, একটা দোহা স্যারের অ্যাকাউন্ট, একটা ম্যাডামের অ্যাকাউন্ট, একটা ওনার মেয়ের অ্যাকাউন্ট। হ্যাঁ, মেয়ের অ্যাকাউন্ট। এই 3টা অ্যাকাউন্টে ওনাদের হাত খরচের টাকাটা দিয়ে দেওয়ার জন্য। এবং আমাকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তুমি যত আর্লি পসিবল তত আর্লি তুমি এই টাকাটা দিয়ে দিবা। আমারও টার্গেট ছিল, কারণ এই টাকাটা, বাকি টাকাটা দিয়ে দোহাটেকের বাকি এমপ্লয়ীদের স্যালারি হইতো। প্রায় 1.5-2 কোটি টাকা যা থাকতো তার চেয়ে একটু বেশি থাকতো, ওটা দিয়ে স্যালারি হইতো। না হইলে খুব সম্ভব দোহা সিকিউরিটিজ থেকে বাকি টাকাটা আসতো, আসলে তখন ওই টাকাটা দিয়ে আমাদের স্যালারি হইতো। ওনাদের হাত খরচ ছিল, দোহা স্যারের হাত খরচ ছিল মাসে 1 কোটি টাকা, ম্যাডামের হাত খরচ ছিল মাসে 1 কোটি টাকা, ওনার মেয়ের হাত খরচ ছিল মাসে 50 লাখ টাকা। মেয়ে আমাদের সমান বা আমাদের চেয়ে একটু ছোট হবে বয়সে, আমাদের চেয়ে একটু ছোট হবে। আমি এটা যখন প্রতি মাসে দেখতাম, আমি অবাক হইতাম যে এই লোকের লাইফস্টাইল কি, সে কি খায় এটা আমার জানার খুব শখ ছিল। সে কি খায়? কারণ আমি তখন মাসে অ্যাটলিস্ট 15 দিন বিরিয়ানি খাইতাম, অ্যাটলিস্ট 20 দিন 25 দিনও বিরিয়ানি খাইতাম। স্যালারির টাকাটা ঢুকলেই কোনো কথা নাই, ওই দিনে আমি নান্নার বিরিয়ানি মেরা দিতাম, সোজা কথা। এবং প্রতি মাসের 5 তারিখ, হ্যাঁ, নান্নার যে আস্তা মুরগির বিরিয়ানিটা থাকে ওটা মেরা দিতাম। এইটা আমি অ্যাটলিস্ট 20 দিন খাইতামই। আমার একটা ধারণা ছিল দোহা স্যার হয়তো প্রতি বেলাই বিরিয়ানি খায়। হ্যাঁ, প্রতি সুখী মানুষরা বিরিয়ানি খাবে, এটাই স্বাভাবিক। সুখী মানুষরা বিরিয়ানি খাবে। একদিন মানে ওনার লাঞ্চ টাইমে শুধু উনি কি খায় এটা দেখার জন্য আমি একটু ওনার রুমে গেছি।
ভাই যায় আমার চোখ কপালে উঠে গেছে, মানে এটা আমি স্বপ্ন আন্দাজ করতে পারি নাই। এটা উনি যা খাইতে দেখছি, এটা সব মানুষ এটা খায়া বাইচা থাকতে পারে, এটা আমার বিশ্বাস হয় নাই। 2-3 টুকরা শসা, 2-3 টুকরা টমেটো, একটু গাজর, কয়টা লেটুস পাতা গস গস করে খায়া ফেলাইলো। আমি বললাম স্যার ভাত খাবেন কি বাসায়? যে কেন ভাত খাবো কেন, এই যে লাঞ্চ করলাম। বললাম স্যার এটা কি খাইলেন, এটা কি খাইলেন? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমার এটা খায় আমার বাঁচা যখন থাকা ওয়েট যায়। বেড়ে গেছে, ডাক্তার আমাকে বলছিল রুটি খাওয়ার জন্য। আমি ইউনিভার্সিটিতে প্রতিদিন 4টা করে রুটি নিয়ে যেতাম, 4টা রুটি খাইতাম, বাসায় যেয়ে আবার লাঞ্চ করতাম। ডাক্তারের কথা আমি হাড়ে হাড়েই শুনছি, রুটি খাইতে বলছে, আমি রুটি খাইছি, বাসায় যেয়ে আবার ভাত খাইছি। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন এই লোকটার ইনকাম যে পরিমাণ আছে, খরচ কি সেই পরিমাণ আছে? না না স্যার। স্যার। ফ্যান্টাস্টিক। আর এবার আমার কথা চিন্তা করে দেখেন, দোহাটাকে আমি একদম লোয়েস্ট যে স্যালারিটা বলা যায়, আমি অলমোস্ট লোয়েস্ট স্যালারি লেভেলেই যাইতাম, কারণ আমার তো এন্ট্রি লেভেলের জব। আমি 35 এর মতো স্যালারি পাইতাম ওখানে, 35 এর মতো স্যালারি পাইতাম। 35 টাকা স্যালারি পায়া আমার মোবাইল ইউজ করতে হইতো। দোহা স্যার যে লেভেলের মোবাইল ইউজ করে, আমারও সেই লেভেলের মোবাইল ইউজ করার শখ ছিল। দোহা স্যারও একটা আইফোন ইউজ করতো, আমি আইফোন ইউজ করতাম না। তো পরে উনি যে ফোনটা ইউজ করতো সেটা 30-35 হাজার টাকা দামের ফোন। আমারও 30 হাজার টাকা দামের ফোন কেনার শখ হয়ে বসে আছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, কথা কি sir. বোঝা যাচ্ছে? এবার একটু চিন্তা করে দেখেন তো, আমি যদি 30 হাজার টাকা দামের ফোন কেনার শখ করি, তাইলে আমার 2 মাসের বেতনের অর্ধেক অর্ধেক করে রেখা দিতে হবে। জি স্যার। কথা জি কি স্যার। বোঝা যাচ্ছে? তাইলে দোহা সাহেব ইকোনমির একটা অংশকে লিড করতেছে, আমি ইকোনমির আরেকটা অংশকে লিড করতেছি। দোহা সাহেব লিড করতেছে সারপ্লাস ইউনিটকে, আমি লিড করতেছি ডেফিসিয়েট ইউনিটকে। এবার খুব সহজভাবে সারপ্লাস আর ডেফিসিয়েটের সংজ্ঞা আপনি বের করে ফেলছেন। খেয়াল করে দেখেন যে স্যার আবার একটু রিপিট করবেন স্যার, স্যার কি কোনটা স্যার আবার একটু রিপিট করবেন? বললাম দোহা সাহেব রিপ্রেজেন্ট করতেছে সারপ্লাস ইউনিটকে, আমি রিপ্রেজেন্ট করতেছি ডেফিসিয়েট Deficit. ইউনিটকে। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন সারপ্লাস ইউনিট কারা? যে ইউনিটের ইনকাম এক্সপেন্ডিচারের চাইতে বেশি তারা হচ্ছে সারপ্লাস ইউনিট। যে ইউনিটের ইনকাম এক্সপেন্ডিচারের চাইতে বেশি তার হচ্ছে সারপ্লাস ইউনিট। দোহা সাহেবের ইনকাম বেশি না এক্সপেন্ডিচার বেশি? ইনকাম বেশি। Fantastic. আমার কোনটা বেশি? হ্যাঁ, Expense. আমার হচ্ছে এক্সপেন্ডিচার বেশি, আমি হচ্ছে ডেফিসিয়েট ইউনিট। কথা কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. এবার একটু খেয়াল করে দেখেন দোহা সাহেবের যে এত কোটি কোটি টাকা আছে, দোহা সাহেব এই টাকাটা রাখবে কোথায়? ব্যাংকে। ব্যাংকে। সুপার, ব্যাংকে রাখবে। আচ্ছা, এখন আমার যে টাকা নাই, আমার মোবাইল কেনার শখ আছে, আমার সাজেক ঘোরার শখ আছে, আমার কক্সবাজার ঘোরার শখ আছে, দুনিয়া দেখার শখ আছে, আকাশ বাতাস দেখার শখ আছে। এখন আমার তো পকেটে টাকা নাই, আমাকে তাহলে টাকা ম্যানেজ করতে হবে কই থেকে? ব্যাংক থেকে লোন। ব্যাংক থেকে লোন নেয়া। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ব্যাংক থেকে লোন নেয়া। এবার একটু খেয়াল করে দেখেন দোহা সাহেব ইজ বেসিক্যালি দ্য লেন্ডার টু দ্য ব্যাংক অর টু দ্য ইনভেস্টর অফ এ ব্যাংক। দোহা সাহেব কি করতেছে? ব্যাংকের কাছে টাকাগুলি রাখতেছে, তার মানে ব্যাংককে সে টাকা ধার দিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? অথবা ব্যাংকে সে তার টাকা ইনভেস্ট করতেছে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে টাকা সে ব্যাংকে ইনভেস্ট করতেছে, ব্যাংকে কি সে ফ্রিতে রাখতেছে না বিনিময়ে সে ইন্টারেস্ট পাচ্ছে? Interest. সুপার, ব্যাংক তাকে একটা ইন্টারেস্ট দিবে। ওকে ফাইন, মনে করেন ব্যাংক তাকে ইন্টারেস্ট দিচ্ছে 8%। কত পার্সেন্ট? 8%। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফ্যান্টাস্টিক। এখন ব্যাংক কি সে টাকা নিয়ে বসে থাকবে? না না। স্যার। পয়সা থাকবে না। ব্যাংক আমার মতো বুভুক্ষা যারা আছে তাদেরকে খুঁজবে, টাকা লাগবে টাকা নাও, টাকা লাগবে টাকা নাও। আর ওই টাকাটা দেশে ঋণ দিবে মানুষ। ফ্যান্টাস্টিক। ওই টাকা দিয়ে সে ঋণ দিবে, ফ্রিতে দিবে? না না স্যার। খেয়াল সুদ করেন সহ। দোহা সাহেবকে সে ইন্টারেস্ট দিচ্ছে আর আমার কাছ থেকে সে ইন্টারেস্ট নিচ্ছে। এখানে স্যার একটা প্রফিট স্যার ব্যাংক নিচ্ছে। ফ্যান্টাস্টিক। এই তো মামুন অনেক স্মার্ট, বুঝা ফেলছে। স্যার দোহা সাহেব এবার একটু বলেন তো দোহা সাহেবকে যে 8% দিচ্ছে আমার কাছ থেকে সে 8% নিবে না বেশি নিবে? বেশি নিবে 10%। মিনিমাম সে 10% নিবে। এই যে 2% একটা গ্যাপ রয়ে গেল, এই 2% এর পুরাটাই কি তার প্রফিট? না স্যার, স্যার পুরোটা না, এখানে কিছু 1% এক্সপেন্স হচ্ছে আছে। তার খরচ, 1% হচ্ছে তার খরচ, খরচ। আর 1% হচ্ছে তার প্রফিট। তার কথা কি profit। বুঝা গেছে? জি স্যার। Yes, sir. ফ্যান্টাস্টিক। এই টোটাল যে জিনিসটা আমি করলাম, এই টোটাল জিনিসটার নাম হচ্ছে
Financial ফিনান্সিয়াল মার্কেট। market. এইটাই হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ফিনান্সিয়াল মার্কেট। কথা কি বুঝে গেছে? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, এই একটু একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ফিনান্সিয়াল মার্কেটের তাহলে কাজটা কি? টু ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম দ্য সারপ্লাস ইউনিট টু ডেফিসিয়েট ইউনিট। ফিনান্সিয়াল মার্কেটের কাজ কি? Transfer the fund ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম দ্য সারপ্লাস ইউনিট টু দ্য ডেফিসিয়েট। ডেফিসিয়েট সারপ্লাস ইউনিটের কাছ থেকে ডেফিসিয়েট ইউনিটের কাছে টাকাটা পৌঁছায় দিছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার জি স্যার, আরেকবার জি একটু স্যার। বলুন, Yes, sir. ট্রান্সফার দ্য ফান্ড টু ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম সারপ্লাস ইউনিট টু ডেফিসিয়েট ইউনিট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এবার একটু খেয়াল করে দেখেন, দোয়া সাহেব তো আমাকে সরাসরিও টাকাটা দিতে পারতো না? জি স্যার। এখন সে কি সরাসরি টাকাটা দিছে? না স্যার। না স্যার, সে যদি আমাকে স্যার উনি তো ওনার লাভ খুঁজছে স্যার, সিকিউরিটি, লাভ, হ্যাঁ, প্রফিট, সিকিউরিটি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, লাভ খোঁজার দরকার নেই। মনে করেন সে চিন্তা করলো ব্যাংকের কাছে টাকা রাখলে 8% পাবো, আমি যদি সরাসরি আকবরকে দিয়ে দিই, আকবর তো ব্যাংকের 10% দিচ্ছেই, আমাকেই সে 10% দিয়ে দিল, হইতে পারে না এরকম? সিকিউরিটি হইতেই পারে সিকিউরিটি। আপনি আপনার চীনা বন্ধু বান্ধবদেরকে টাকা ধার দেন না? অবশ্যই। দেন তো? তখন কি সিকিউরিটি কি? আপনার সিকিউরিটি কি? আপনার ফেসই হচ্ছে আপনার সিকিউরিটি। সিকিউরিটি, আপনার ফেসই হচ্ছে আপনার সিকিউরিটি, ঠিক না? সিকিউরিটি। হ্যাঁ, আপনার জি ফেস স্যার। হচ্ছে আপনার সিকিউরিটি। খেয়াল করে দেখেন, দোয়া সাহেব যখন আমাকে নিজে সরাসরি টাকাটা ধার দিত, সেটাকে আমরা বলি ডিরেক্ট ট্রান্সফার। কি ট্রান্সফার বলি? ডিরেক্ট ট্রান্সফার। যখন টাকাটা ফান্ডটা সারপ্লাস ইউনিটের কাছ থেকে সরাসরি ডেফিসিয়েট ইউনিটের কাছে ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারটাকে আমরা বলি ডিরেক্ট ট্রান্সফার। কিন্তু এখন কি ডিরেক্ট ট্রান্সফার হইছে? না স্যার। না স্যার, মাঝখানে একটা ভায়া ঢুকে গেছে, ঠিক না? মাঝখানে কি ঢুকছে? একটা ভায়া। ভায়া ঢুকে গেছে। এটাকে আমরা বলি ইনডিরেক্ট ট্রান্সফার। কি ট্রান্সফার বলি? ইনডিরেক্ট ট্রান্সফার। ট্রান্সফার। এই যে মাঝখানে একটা তাহলে ভায়া স্যার ঢুকছে, কোনোভাবে কি স্যার ব্যাংকের দিলকে স্যার, তাহলে কি স্যার এই ক্ষেত্রে কি স্যার ব্রোকার বলা যায়? আচ্ছা আমাকে একটু বলতে দেন। স্যার ভায়া বুঝি নাই। আচ্ছা, আমি একটু বলি, আমি এখনো শেষ করি নাই, আমি একটু শেষ করি, তারপর আপনারা আপনাদের কোশ্চেন গুলি করেন। হ্যাঁ, জি স্যার। আপনাদের যত কোশ্চেন আছে আপনারা করেন, দেখবেন কোশ্চেন করার মতো জায়গা খুঁজে পাবেন না। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, ব্যাংক দোয়া সাহেব কি ডিরেক্ট ট্রান্সফার করেছে? করে না নাই, স্যার। কি করেছে? ইনডিরেক্ট ট্রান্সফার। এই যে Indirect. মাঝখানে একটা ভায়া চলে আসলো, ভায়াটাকে ব্যাংক, ভায়াটাকে ব্যাংক। ব্যাংক। এটা ব্যাংক না হয়ে যে কোনো ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন হইতে পারতো, ফাইন্যান্স কোম্পানি হইতে পারতো, ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারতো, ব্রোকারেজ কোম্পানি হইতে পারতো, পারতো না? জি স্যার। Yes, sir. এই কোম্পানিগুলিকে আমরা বলি ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। কি বলি? ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তার মানে ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ আর বেসিক্যালি দ্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস দ্যাট আর ইউজড টু ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম সারপ্লাস ইউনিট টু ডেফিসিয়েট ইউনিট। তার মানে কি? ফাইনান্সিয়াল intermediaries are basically the financial institutions that are used to transfer the fund from surplus unit to deficit unit. স্যার আরেকবার Yes, sir. বলুন। ইন্টারমিডিয়ারিয়াসটা আরেকবার বলুন। Financial intermediaries are basically the financial institutions that are used to transfer the fund from সারপ্লাস ইউনিট টু ডেফিসিট ইউনিট। খেয়াল করে দেখেন এখানে ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ কি আপনি বুঝেন, ফান্ড ট্রান্সফার কি আপনি বুঝেন, সারপ্লাস কি আপনি বুঝেন, ডেফিসিট কি আপনি বুঝেন। এখন দেখবেন যে সংজ্ঞাগুলি আপনার কাছে পানির মতো লাগবে। বই যখন আপনি পড়বেন মনে হচ্ছে যে গল্পের বই পড়তেছেন, আপনার কাছে বই পড়তে ভালো লাগবে। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। যতটুকু পড়াইছি এতটুকু পর্যন্ত কি পরিষ্কার? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার ব্যাংক কি স্যার ওয়ান কাইন্ড অফ ব্রোকারের কাজটা করতেছে, যে ব্রোকার বলা যায়? এই যে ইন্টারমিডিয়ারি শব্দটা বললাম, ইন্টারমিডিয়ারি আর ব্রোকার সিমিলার ওয়ার্ডস। ইন্টারমিডিয়ারি আর ব্রোকার সিমিলার ওয়ার্ডস, বুঝতে পারলাম? আপনি এক্ষেত্রে তাদেরকে ব্রোকার বলবেন না, কারণ ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন গুলিতে আমরা যাদেরকে ব্রোকার বলি তাদের অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে ডিফারেন্ট। যেমন ফাইনান্সিয়াল সিকিউরিটিজ কোম্পানি যারা আছে তাদেরকে আমরা ব্রোকারেজ কোম্পানি বলি, বুঝা গিয়েছে? এইজন্য আমরা তাদেরকে আদর করে বলি ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ঠিক আছে? বাট স্যার শেয়ারের ক্ষেত্রে স্যার শেয়ারের কিন্তু ব্রোক হাউস থাকে না,
বুঝি নাই স্যার শেয়ার বিক্রি করা বা কেনার ক্ষেত্রে তো স্যার বললাম brokerage- এটাই তো বললাম যে এদেরকে সিকিউরিটিজ ফার্ম বলা হয় বা ব্রোকারেজ হাউস বলা হয়, এই জন্য আমরা জি, ব্যাংকে স্যার। ব্রোকারেজ বলবো না। যেমন আমরা জি, আদর স্যার, করে কি বলি, বাসা বাড়িতে যাদেরকে খালা বলি, বিমানে গেলে তাদেরকে বিমান বালা বলি, বলি না? জি স্যার, হ্যাঁ, yes, sir. সিমিলার জিনিস, একদম সিমিলার জিনিস। এদেরকে আমরা আদর করে ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারি বলি। আচ্ছা, এবার একটু দেখেন তো পেজ নাম্বার 88 এবং 89 এর প্রথমে ফাইনান্সিয়াল মার্কেটের যে ডেফিনিশন স্ক্রিনটা শেয়ার করে দিন। হোয়াট ইজ ফাইনান্সিয়াল মার্কেট, এই কোশ্চেনের উত্তরটা কি দেওয়া যাবে? জি জি স্যার স্যার সুপার, দেখবেন আপনারাই পারতেছেন, আমাকে কিচ্ছু বলে দিতে হবে না। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করতে বললো। একটা second। এখন আমি যদি বলি ফাইনান্সিয়াল মার্কেটটা কেন ইম্পর্টেন্ট, প্রথম কথাটা কি বলা যাবে একটু বলেন তো? ফাইনান্সিয়াল মার্কেট যদি না থাকতো, ফাইনান্সিয়াল মার্কেট যদি না থাকতো তাহলে সারপ্লাস ইউনিট ডেফিসিট ইউনিটকে কি চিনতো? না স্যার না স্যার, ফাইনান্সিয়াল ইউনিট ডেফিসিট ইউনিটকে চিনতোই না। তার মানে যার অডেল টাকা আছে সেই টাকা নিয়ে বিপদে পড়তো, যার টাকা নাই সেও একটা টাকার ক্রাইসিসে পড়তো। কথা কি বোঝা গেছে? yes স্যার। তাহলে ফাইনান্সিয়াল মার্কেটের প্রথম কাজটা হচ্ছে ইফিশিয়েন্ট ফান্ড ট্রান্সফার। প্রথম কাজটা কি? Efficient fund transfer. ফান্ড ট্রান্সফার। তার মানে ফান্ডটা যার দরকার নাই তার কাছ থেকে যার দরকার আছে তার কাছে টাকাটা পৌঁছায় দিছে। দোয়া সাহেবের অতিরিক্ত টাকা আছে, ওই টাকাটার এই মুহূর্তে ওনার কোনো কাজ নাই, তো ওনার কাছ থেকে টাকাটা আমার মতো লোক যার টাকার দরকার আছে তার কাছে পৌঁছায় দিছে, আমি টাকাটাকে এফিশিয়েন্টলি ইউজ করছি। কথা কি বোঝা গেছে? জি স্যার yes স্যার। ফ্যান্টাস্টিক। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য কি? 495 টাকার পার্স। নো, 5 টাকা থাকলে স্যার দুটো শূন্য। বুঝবেন বাস্তবতা কি, আর যদি 500 টাকা থাকে তাহলে বুঝবেন দুনিয়ার রঙিনতা কি। আচ্ছা, দেখবেন 5 টাকা থাকলে ওই 5 টাকা দিয়ে আপনি যে আউটপুট পাবেন, 500 টাকা যখন আপনি ভাঙবেন প্রতি টাকায় আপনি সেম আউটপুট এনশিওর করতে পারবেন না। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে জি, স্যার। ফাইনান্সিয়াল মার্কেট ট্রান্সফার দ্য ফান্ড ফ্রম নন এফিশিয়েন্ট এরিয়া টু এফিশিয়েন্ট এরিয়া। এটাই হচ্ছে বিজনেসের ডেফিনেশন ছিল, মনে আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যে লোকের ইনভেস্টমেন্টের জন্য টাকা দরকার সেই লোকের জন্য টাকার ব্যবস্থা করে দিচ্ছে ফাইনান্সিয়াল মার্কেট। কথা কি বোঝা যাচ্ছে? The জি স্যার person sir. who needs money for investment, the money is being managed by the financial market. এবার একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন ছোট ছিলেন নারায়ণগঞ্জে কয়টা দামি দামি গাড়ি দেখতেন, এখন কয়টা দামি দামি গাড়ি দেখেন? তখন অনেক দেখা যায়। এখন অনেক দেখা যায়। এখন একটু বলেন তো, এই যে দামি দামি গাড়িগুলি আসলো, এই টাকাগুলি কি দেয়া যায় পরিশোধ করে দিয়ে আসছে? কিস্তি না স্যার। সব ইন্টারন্যাশনাল ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে হইছে, ঠিক না? এই যে জি, ছয় স্যার। ছয় গার্মেন্টস গুলি আছে, হাজারে হাজারে গার্মেন্টস এর প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলি পাঠাচ্ছে জাহাজে, টাকাও কি জাহাজে আসে? না না স্যার স্যার। টাকা ব্যাংকিং ট্রানজাকশনে আসতেছে। তার মানে হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আপনার লাইফস্টাইল ডেভেলপ করে দিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার হচ্ছে ফান্ডস আর বিং ট্রান্সফার্ড ফ্রম দা নন এফিশিয়েন্ট এরিয়া টু এফিশিয়েন্ট এরিয়া। সেকেন্ড হচ্ছে আপনার লাইফস্টাইল ডেভেলপ করছে। 3 নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আপনি একটা টাকা পাচ্ছেন। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, 4 নাম্বার কথা হচ্ছে, আমি এখন সাপোজ মনে করি উত্তম দেবের কথা মনে করলাম। উত্তম দেবের এখন বিয়ের প্রোগ্রাম শুরু হয়েছে, উত্তম দেবের এখন টাকা দরকার ইমিডিয়েটলি 2 লাখ টাকা। তার মানে কি সে 2 লাখ টাকা চাইলেও কি এখন খরচ করতে পারবে? না স্যার। না না স্যার স্যার সে যদি লোন নেয়, লোন নিলে পারবে স্যার। that means financial market allows you to spend beyond your earning capacity. কথা কি বোঝা যাচ্ছে? জি Yes, sir. ফাইনান্সিয়াল মার্কেট allows you to spend beyond your capacity. এবার একটু খেয়াল করে দেখেন, একজন বয়স্ক লোক যার খরচ হয়তো কম কিন্তু যার খরচ হয়তো বেশি কিন্তু তার আর্নিং কম, আবার একজন ইয়াং ছেলে যার খরচ হয়তো কম কিন্তু তার আর্নিং বেশি, সে তার এডিশনাল টাকাটাকে কি পাঠায় দিতে পারতেছে না, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারতেছে না? জি জি স্যার স্যার জি স্যার। That means an efficient finance system, an efficient finance market allows the society to lead a developed life. তার মানে হচ্ছে ফাইনান্সিয়াল মার্কেটটা যদি এফিশিয়েন্ট হয়, that allows the citizen of the society
টু লিড এ বেটার লাইফ অর ডেভেলপ লাইফ। আমি কি কথা বুঝাতে পারছি? জি Yes, স্যার sir. ফ্যান্টাস্টিক। এবার একটু The last এটা just finishing cover বলবেন। efficient financial market allows the citizen of a society to lead a better life। যে কথাগুলি আমি একটু আগে বললাম, ফাইন্যান্সিয়াল মার্কেট না থাকলে দোয়া সাহেব আমাকে টাকা দিতই না, প্রথমত টাকা চিনতই না, আর চিনলেও টাকা দিত না, কারণ বিশ্বাসের একটা ব্যাপার আছে। আর তারপরও একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আপনি একটা মানুষকে সরাসরি টাকা দেওয়ার চাইতে ব্যাংকের মাধ্যমে টাকা দিলে সেটার একটা প্রফিট আছে। খেয়াল করে দেখেন, আমি বেসিক্যালি টাকা নিচ্ছি কার, ব্যাংকের টাকা নিচ্ছি না দোয়া সাহেবের টাকা নিচ্ছি? দোয়া সাহেবের। ফ্যান্টাস্টিক। এখন এই টাকা যদি আমি পরিশোধ করতে না পারি, দোয়া সাহেব ধরবে কাকে, আমাকে না ব্যাংকে? ব্যাংকে। ব্যাংকে। That means funds is transferred from Doha, Mr. Doha to Mr. Akbar, but risk is carried by the bank. ব্যাংক। তার মানে দোহা সাহেবকে সিকিউরিটি দিচ্ছে ব্যাংক। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু পেজ 89 এ দেখেন তো ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল মার্কেট পাওয়া গিয়েছে কিনা? জি স্যার। ফ্লো অফ ফান্ড, 89। হ্যাঁ ফ্লো অফ ফান্ড পাওয়া গিয়েছে কিনা? জি স্যার, জি স্যার। জি দেখেন স্যার তো পেজ 90 তে সুন্দর সুন্দর কিছু ডায়াগ্রাম দেয়া আছে, ডায়াগ্রামগুলি বোঝা যাচ্ছে কিনা? বিজনেস জি স্যার ঠিক না? দেখেন তো ডিরেক্ট ট্রান্সফার, মিডলম্যান, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, এই শব্দগুলি পাওয়া গিয়েছে কিনা? জি স্যার। জি স্যার। পাওয়া গিয়েছে? জি স্যার, জি স্যার। মাশাআল্লাহ, এগুলি কি বোঝা গিয়েছে? জি। আচ্ছা, আমি কিন্তু দুই ভাবে পড়াইতে পারতাম, একটা হচ্ছে এরকম গল্প করতে করতে পড়াইতে পারি, আর একটা হচ্ছে মেইন বই রিডিং করব, একটা একটা করে লাইন বুঝাই দিব। না ওটা ভালো লাগে না, গল্প এই করতে গল্পে গল্প মনে থাকে স্যার। গল্প সবারই বুঝা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝলে আমি হ্যাপি, কিন্তু আপনাকে একটু বইটা পড়তে হবে। কথা বুঝাতে পারছি? জি স্যার। জি বইটা স্যার পড়বেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য। আমি বারবার বলি, বই পড়বেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো না। আমি বিজনেস কমিউনিকেশন পড়াইতে যাই, অনেক সময় বলি যে মানুষের মনে থাকে এক, মুখে থাকে আরেক, তখনই বিপদ শুরু হয়। বুঝতে পারছি? মনের ভাব যখনই আপনি প্রকাশ করতে না পারবেন, যখনই কোনো অ্যারোনিয়াস ইনফরমেশন দিবেন, তখনই আপনার বিপদ হবে। আমি একটা গল্প সব সময় বলি, একটা এক্সাম্পল সব সময় বলি। আপনারা সুধীর গৌতমের নাম শুনছেন? কে? সুধীর গৌতম? না স্যার কে সুধীর গৌতম? কে? চিনি না। হায় হায়, কেউ ক্রিকেট খেলা দেখে না? Yes, জি, sir. প্রথম নাম দেখছিনি। হ্যাঁ? সুদীপ প্রথম ছিল। সুধীর গৌতম হচ্ছে ইন্ডিয়ার যে সাপোর্টার, এই যে টেন্ডুলকারের। ও হ্যাঁ, মাথায় যে টাক, পিছন দিয়ে একটু চুল আছে, জি হ্যাঁ, স্যার। সে ইন্ডিয়ার পতাকা নিয়ে এরকম নাচায়। জি স্যার। বাংলাদেশে আইসা মাইর খেয়ে গেল না? হ্যাঁ Yes, স্যার sir. জি স্যার। ওইটা কেন খাইছে শুনছেন? এটা নিয়ে একটা ট্রল হয়েছিল, আমি ট্রলটা পড়ে হাসতে হাসতে শেষ। চিটং এর মানুষ শয়ের উচ্চারণ করে চয়ের মতো, হুম দুনটা শয়ের উচ্চারণ করে চয়ের মতো চিটং এর মানুষ। হ্যাঁ, এখন সুধীর গৌতমের এক ভক্ত সুধীর গৌতমকে দেখা সুধীর ভাই বলে চিল্লাইতেছে। চিটং এর ভাষায় তো এজন্য আমি বলি মনের ভাব প্রকাশ করতে না পারেন, আপনি দেখবেন একটা, আমি করবো আর একটা, আমি না দিতে পারবো না। So please read the book properly, just to standardize your writing. আপনার লেখাটাকে সুন্দর করার জন্য প্লিজ রিড দ্য বুক। কথা বোঝা গেছে? জি স্যার। আমি আবার বিজনেস কমিউনিকেশন কোর্স পড়াই, তো বিজনেস কমিউনিকেশনে এরকম গল্প দিয়ে দিয়ে বুঝাইতে হয়, নতুবা জিনিসগুলো একটু বোরিং হয়ে যায়। আচ্ছা, এবার আসেন। আচ্ছা স্যার বলেন স্যার, এর আগে স্যার ইংলিশ কম্পোজিশন সাবজেক্টটা কি স্যার আপনি নিতেন? আমি জীবনে প্রথম নিচ্ছি ইংলিশ কম্পোজিশন কোর্স। এইবার এই সেমিস্টারে 3টা কেন কোর্স স্যার? আমি জীবনে প্রথম নিছি। ইংলিশ কম্পোজিশন আমি জীবনে প্রথম নিতেছি, ওয়ার্কিং ক্যাপিটাল আমি জীবনে প্রথম নিতেছি, রিয়েল এস্টেট ফাইন্যান্স জীবনে প্রথম নিতেছি। তারপর স্যার এগুলো কি আপনাকে চাপাই দেওয়া হয়েছে নাকি আপনি না 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 শুনেন, একটা কথা বলি, আপনার স্কিল আপনি যত বাড়াবেন তত বেনিফিট। আমি হ্যাপি Yes, sir. স্পেশালি ওয়ার্ক, আমি মানে আমার ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেই আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল কোর্সটা দেওয়ার কারণে। একদম আমি শেয়ার করলাম, আমি এত ভালো একটা বই পাইছি, এই বইটা যে আমি এত পড়া মজা পাচ্ছি, আমি যত পড়তেছি এতই আমার ভালো লাগতেছে। মানে আমি নেক্সট সেমিস্টারে নিজে যায় রিকোয়েস্ট করব, চিন্তা করতে যাই এই কোর্সটা আমাকে দিয়ে।
বইটার কারণে আমার ভালো লাগতেছে, আমি যে পড়তেছি আমার স্কিল ডেভেলপ হচ্ছে, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, এবার আসেন আমাদের পরবর্তী কন্টেন্টটা হচ্ছে মার্কেট এফিশিয়েন্সি। মার্কেট এফিশিয়েন্সি ইংলিশ কম্পোজিশনকে আমি খুব খারাপ পড়াচ্ছি? না স্যার, না, অনেক স্যার। সুন্দর করে পড়াচ্ছেন। আচ্ছা, না আমি চেষ্টা করি আর কি, নিজে পড়ে নেই তো। এখন আমি না বাসায় স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনাদের ক্লাস সহ আমি বাসায় 16 থেকে 17 ঘন্টা স্টাডি করতেছি। কারণ পরের সেমিস্টার গুলোতে কি কোনো ইংলিশ ক্লাস নাই, ইংলিশ কোর্স নাই? না, আর নাই। নরমালি তো আমাদের ডিপার্টমেন্টে ইংলিশ কোর্সগুলো ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা পড়াচ্ছেন। এবার আমাদের আমি এটা ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেই যে আমাদের ডিপার্টমেন্টের কোর্স আমরা পড়াইলে সেটা ভালো। কারণ অ্যাটলিস্ট আমি জানি যে ব্যাংকের পরীক্ষায় বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হয়, আমি আপনাদেরকে সেইভাবে তৈরি করতেছি। এটার বেনিফিট আপনারা পাবেন যখন আপনারা বিবিএ শেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবেন। সেটা স্কুল কলেজের পরীক্ষা হইতে পারে, হ্যাঁ মানে ওই এমপিও ভুক্ত স্কুল কলেজের পরীক্ষা হইতে পারে, অথবা ব্যাংকের পরীক্ষা হইতে পারে, ব্রোকারেজের জন্য পরীক্ষা হইতে পারে, মাল্টিন্যাশনালের জন্য পরীক্ষা হইতে পারে, বিসিএস হইতে পারে, আর গভর্নমেন্ট যে কোনো জবের জন্য পরীক্ষা হইতে পারে। এইগুলি দেখবেন যে কি পরিমাণ কাজে লাগে, কি পরিমাণ কাজে লাগে। আচ্ছা, এবার দেখেন ইম্পর্টেন্স অফ ফান্ডে আমি বললাম। আমাদের পরবর্তী কন্টেন্টটা হচ্ছে মার্কেট এফিশিয়েন্সি। আসেন খেয়াল করে দেখেন, a market is known to be efficient if every information is directly reflect to the share price. মার্কেটে যে মানে যে প্রাইসটা আছে, মার্কেটে কোনো একটা প্রোডাক্টের যে পরিমাণ প্রাইস আছে, সেই পরিমাণ প্রাইসটা যদি ডিরেক্টলি শেয়ারে বা তার প্রোডাক্ট প্রাইসে এফেক্ট করে, তাহলে আমরা সেই মার্কেটটাকে বলি এফিশিয়েন্ট মার্কেট। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। স্যার এটা আবার বলেন। আবার প্রথম থেকে বলছি। একটা মার্কেটকে এফিশিয়েন্ট বলতে হলে কয়েকটা ক্যারেক্টার লাগে, কয়েকটা জিনিস লাগে। এক নাম্বার জিনিসটা হচ্ছে মার্কেটে যত ধরনের ইনফরমেশন আছে, all the informations will have a direct impact over the share price and the impact will be on instant impact. তার মানে মার্কেটে যদি কোনো একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে, সেই পজিটিভ ইম্প্যাক্টটা ডিরেক্টলি শেয়ার প্রাইসকে ইনস্ট্যান্টলি বাড়ায় ফেলবে। মার্কেটে যদি কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে, তাহলে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা শেয়ার প্রাইসকে সরাসরি কমায় ফেলবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটা বিজনেস অর্ডার পাইছে যে 100 কোটি টাকার তারা একটা অর্ডার পাইছে, 100 কোটি টাকার একটা এক্সপোর্ট অর্ডার পাইছে। যখনই 100 কোটি টাকার একটা এক্সপোর্ট অর্ডার পাইছে, এটা কি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর জন্য পজিটিভ নিউজ নাকি নেগেটিভ নিউজ? পজিটিভ নিউজ। ফ্যান্টাস্টিক। এখন যখনই এটা পজিটিভ নিউজ হবে, শেয়ারের দাম কি বাড়বে না কমবে? এখন কথা হচ্ছে কত সময় পরে বাড়বে। মার্কেট এফিশিয়েন্সি বলতেছে the share price will increase instantly. শেয়ার প্রাইসটা যখন মার্কেটের নিউজটা আসছে ঠিক তখনই বেড়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবার চিন্তা করে দেখেন, 100 কোটি টাকার যখন একটা অর্ডার আসছে, সে প্রসেসিং শুরু করবে না? ইয়েস স্যার। মনে করেন 40 কোটি টাকা সে র মেটেরিয়ালস কিনছে, 40 কোটি টাকা সে র মেটেরিয়ালস কিনছে। এখন এই র মেটেরিয়ালস যখন বঙ্গোপসাগর দিয়ে আসা শুরু করছে, মাঝপথে জাহাজ ডুবে গেছে। এখন এটা কি ভালো নিউজ না খারাপ নিউজ? খারাপ নিউজ। আচ্ছা, এখন কি শেয়ার প্রাইসটা বাড়বে না কমবে? কমবে। Fantastic. এখন শেয়ার প্রাইসটা কমবে। ঠিক না? স্যার যত স্যার, একটা দ্রুত question ছিল। কমবে, স্টপ, যত দ্রুত কমবে মার্কেটের এফিশিয়েন্সি তত বেশি। এখন আমরা মার্কেটকে এরকম তিন ভাগে বলতে পারি, একটা হচ্ছে স্ট্রংলি এফিশিয়েন্ট, একটা হচ্ছে উইকলি এফিশিয়েন্ট, আর একটা হচ্ছে সেমি এফিশিয়েন্ট। কি বলছি? স্ট্রংলি এফিশিয়েন্ট, Strongly, weakly, semi. একটা হচ্ছে উইকলি এফিশিয়েন্ট আর একটা হচ্ছে সেমি স্ট্রং। সেমি। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এবার একটু খেয়াল করেন, উইক ফর্মটা হচ্ছে পাস্ট কোন ইনফরমেশনের ভিত্তিতে যদি আপনি মার্কেটে শেয়ার প্রাইস রিফ্লেক্ট করে, তাহলে আমরা বলি উইক ফর্ম অফ এফিশিয়েন্সি। যেমন আমরা যখন কোনো শেয়ার পারচেজ করতে যাই, যেমন সাদিক আল মামুন যেটা বললো, যে আমরা যখন কোনো একটা শেয়ার পারচেজ করতে যাই, তখন এই শেয়ারের প্রিভিয়াস প্রাইসটা কি আছে আমরা সেটা খেয়াল করি, ঠিক না? জি স্যার। সেই শেয়ারের প্রিভিয়াস প্রাইসটা কি আছে সেটা খেয়াল করি। তার মানে প্রিভিয়াস প্রাইস রেকর্ড যদি শেয়ারের ফিউচার প্রাইস রেকর্ডের উপরে কোনো ইমপ্যাক্ট ফেলে, আমরা সেটাকে বলি উইক ফর্ম অফ এফিশিয়েন্সি। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন,
100 কোটি টাকার একটা অর্ডার আসছে, এটা ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, যতক্ষণ পর্যন্ত কোম্পানি থেকে এটা মানুষকে না জানানো হবে। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, কোম্পানি থেকে যদি না জানায় তাহলে যে লোকগুলি ভিতরে ভিতরে আছে, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে যে লোকগুলি চাকরি করে, তারা আগে জানবে না আপনি আগে জানবেন? তার আগে জানবে। বাই দিস টাইম তো তারা মার্কেটে সব শেয়ার কিনা ফেলাইছে, আপনি আর শেয়ার কিনবেন কই থেকে? তার মানে আপনি কিছু শেয়ার তো মনে হয় রাখে মার্কেট প্লেসে ছাড়ে। কিছু শেয়ার যেটা মার্কেটে থাকবে, ততক্ষণে যখন শেয়ার সবাই কিনা শুরু করছে, শেয়ারের ডিমান্ড বাড়তেছে, ডিমান্ড বাড়লে শেয়ারের দাম বাড়বে না? জি স্যার। ইয়েস স্যার। আপনি যে লাভটা খাইতেন সেই লাভ তো সেই খায়া ফেলাইছে, আপনি আর খাবেন কই থেকে? তা ইফিশিয়েন্ট মার্কেটে সবার অপরচুনিটি হচ্ছে সমান। তার মানে ইন অ্যান ইফিশিয়েন্ট মার্কেট এভরি পারসনস উইল হ্যাভ দ্য ইকুয়াল অপরচুনিটি টু আর্ন মানি এন্ড নো ওয়ান উইল আর্ন অ্যান অ্যাবনর্মাল রিটার্ন। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। ইয়েস স্যার। ইফিশিয়েন্ট মার্কেট হচ্ছে ওই মার্কেট যে মার্কেটে সবার আর্নিং ক্যাপাসিটি হবে সেম এবং কেউ অ্যাবনর্মাল রিটার্ন জেনারেট করতে পারবে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তার মানে হচ্ছে মার্কেটের ইন্টারনাল ইনফরমেশনের উপর বেস করে যদি কোনো একটা পার্টিকুলার গ্রুপ অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে এবং সেই ইনফরমেশন মার্কেটে আসার পরে যদি শেয়ারের দাম বাড়ে, আমরা সেটাকে বলি সেমি স্ট্রং এফিশিয়েন্ট মার্কেট। তার মানে পজিটিভ ইনফরমেশনটা যখন মার্কেটে আসছে তখন শেয়ার প্রাইস বাড়ছে, এর আগে শেয়ার প্রাইস বাড়ে নাই। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার। ইয়েস স্যার। তাহলে স্ট্রং ফর্ম কোনটা? স্ট্রং ফর্ম হচ্ছে ইনফরমেশন ইন্টারনাল হোক অথবা এক্সটার্নাল হোক, যখনই কোনো একটা জিনিস ঘটছে, রাত বঙ্গোপসাগরে লঞ্চ ডুবছে বা জাহাজ ডুবছে, এইটা সাথে সাথে শেয়ার প্রাইসে ইম্প্যাক্ট করে ফেলছে। তার মানে ইনসাইডার্স যারা আছে তারা কোনো ইনফরমেশনের বেনিফিট নিতে পারে নাই। এভরি পারসনস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু আর্ন দ্য সেম লেভেল অফ প্রফিট। দ্যাট মার্কেট ইজ নোন এজ স্ট্রংলি এফিশিয়েন্ট মার্কেট। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটা কন্ডিশন বলছি যে মার্কেটের সমস্ত ইনফরমেশন গুলি শেয়ার প্রাইসের উপরে যে ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট। 2 নাম্বার কথা হচ্ছে দেয়ার উইল বি নো ট্রানজাকশন কস্ট। দেয়ার উইল বি নো ট্রানজাকশন কস্ট। এটাকে বলা হয় পারফেক্ট মার্কেট, একদম এফিশিয়েন্ট মার্কেট এবং যেটা পারফেক্ট মার্কেট। এবং পারফেক্ট মার্কেটের আরেকটা ফর্ম হচ্ছে আপনি যে কোনো পরিমাণ শেয়ার কিনতেও পারবেন, যে কোনো পরিমাণ শেয়ার বিক্রিও করতে পারবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে কোনো মার্কেটই 100% পারফেক্ট না, পৃথিবীতে কোনো মার্কেটই 100% এফিশিয়েন্ট না। কেন এফিশিয়েন্ট না? প্রত্যেক মার্কেটে আপনাকে কিছু ট্রানজাকশন কস্ট আছে। এই যে মামুন বললো ব্রোকারেজ হাউসের কথা, ব্রোকারেজ হাউস যে আপনার শেয়ারটা ট্রানজাকশন করে দিচ্ছে, সে কি একটা ব্রোকারেজ কমিশন রাখতেছে না? জি স্যার। জি স্যার। কমিশনটাকে আমরা বলি ট্রানজাকশন কস্ট। তার মানে কোন একটা শেয়ার বাই বা সেল করার জন্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনরা গুলি যে পরিমাণ কস্ট চার্জ করে সেই কস্টটাকে আমরা বলি ট্রানজাকশন কস্ট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আর আরেকবার বলবেন? কোন একটা শেয়ার বাই বা সেল করার জন্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন গুলি যে পরিমাণ কস্ট চার্জ করে সেই কস্টটাকে আমরা বলি ট্রানজাকশন কস্ট। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ইকোনমিক এফিশিয়েন্সি। ইকোনমিক এফিশিয়েন্সি হচ্ছে the way funds are allocated to have their optimal use। যে মার্কেটে ফান্ডটা তাদের প্রপারলি অ্যালোকেট করা হয়, to have the optimal use কথাটার অর্থ হচ্ছে to get the maximum benefit। মার্কেটে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য আপনার ফান্ডটাকে আপনি যে প্রপার ইউটিলাইজেশন করতেছেন এটাকে আমরা বলি ইকোনমিক এফিশিয়েন্সি। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। ইনফরমেশনের স্যার লাস্টে আবার একটু বলেন তো স্যার, কি বললেন? কোন একটা ফান্ড থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য আপনি ফান্ডের যে অ্যালোকেশনটা করতেছেন সেই অ্যালোকেশনটাকে আমরা বলি ইকোনমিক এফিশিয়েন্সি। কথা কি বোঝা স্যার গেছে? অ্যালোকেশন মিন্স অ্যালোকেশন মানে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। তাহলে এবার একটু খেয়াল করেন ইনফরমেশন গুলির যে ইম্প্যাক্ট সেটাকে আমরা বলি ইনফরমেশন এফিশিয়েন্সি, ইনফরমেশনাল এফিশিয়েন্সি। কথা কি বোঝা গিয়েছে? জি জি স্যার। স্যার। তাহলে আমি কি কি কনসেপ্ট বললাম? ইকোনমিক এফিশিয়েন্সি, ট্রানজাকশন কস্ট, ইনফর্মাল
সরি ইনফরমেশনাল এফিসিয়েন্সি। Yes. দেখেন তো পেজ 91 এ এই কনসেপ্টগুলি পাওয়া গিয়েছে কিনা মার্কেট এফিসিয়েন্সির আন্ডারে। জি স্যার। ইকোনমিক এফিসিয়েন্সি, ইনফরমেশনাল এফিসিয়েন্সি, তার আন্ডারে ট্রানজাকশন কস্ট এবং ইনফরমেশনাল এফিসিয়েন্সি পাওয়া গিয়েছে। জি স্যার। পাওয়া গিয়েছে। এবার একটু আসেন পেজ নাম্বার 92 তে। দেখেন তো অ্যাবনরমাল রিটার্ন শব্দটা পাওয়া গিয়েছে কিনা। জি স্যার। পাওয়া গিয়েছে। জি আচ্ছা স্যার। দেখেন তো উইক ফর্ম অফ এফিসিয়েন্সি, সেমি স্ট্রং এফিসিয়েন্সি এবং স্ট্রং এফিসিয়েন্সি পাওয়া গিয়েছে কিনা। জি আচ্ছা আজকের ক্লাস আমরা এতটুকু পর্যন্তই রাখবো। কথা কি বোঝা গিয়েছে? আমরা ওকে স্যার আমি একটু আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ একটু রোল কলটা করে নেই। হ্যাঁ, আমি নতুবা সময় পাবো না, হয়তো ওকে স্যার। 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা একটু দ্রুত করব আমরা। হ্যাঁ প্লিজ সবাই একটু অ্যালার্ট থাকবেন, কারণ আমাদের সময় খুবই কম, শেষ হয়ে আসছে তো। আচ্ছা ফারিয়া দেওয়ান কানিজ আছে, আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান নাই? জি স্যার। আছে? আচ্ছা ওকে জি স্যার। ওকে। রাফসানজানি পান্থ আছে, প্রজ্ঞা পূজা মনে, জি স্যার আছি। মেহরুন্নেসা মধু আছেন? স্যার জি স্যার। ওকে। ইফাত আছে, আবু সুফিয়ান আলিফ নাই। না স্যার। আচ্ছা নরিন আছে, নামিরা Yes, sir. Yes, আছে, sir. এমডি রাদওয়ান আছে, উত্তম দেব আছে, পার্থপ্রীতম Yes, sir. ঘোষ নাই স্যার। নাই, জানি এটা নাই। আচ্ছা শাহজাদি হুর আছে, লামিয়া রহমান আছে, আকিয়া সামিয়া আছে, ফারহান আলী নিজুম কি আছেন? না স্যার। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের নাম মুখস্থ হয়ে যাচ্ছে। রায়ানা বিনতে রশিদ আছেন? জি স্যার ওকে। অনয় দত্ত আছে, ইফতি আরিফ ও মনে হয় নাই, ও নাই, ইফতি আরিফ নাই। আচ্ছা তানজিলা তাবাসসুম আছেন? তানজিলা তাবাসসুম নাই। নাই। জান্নাতুল নাইমা মিম স্যার। আছে। আতিফ খান নাই। আচ্ছা এমডি ইমন প্রেজেন্ট স্যার। এমডি ইমন আছে। তারপরে মুক্তা আক্তার, মুক্তা আছে? মুক্তা নাই। আফিফা হামিদা আছে, তানজিম নাইম আছে, কানিস ফাতিমা মৌ আছে, মুস্তাকিম আছে? নাই স্যার। মুস্তাকিম নাই। আচ্ছা স্যার আমারটা দিছেন? আপনার নাম? আমি আই থিংক হ্যাঁ শাহজাদি হুর। হ্যাঁ স্যার আব্দুল মামুন দেন নাই। আব্দুল্লাহ মামুন অতটুকু পর্যন্ত তো আসেই নাই। আচ্ছা আব্দুল রাহাত জয় দত্ত, ইয়েস স্যার। আব্দুল্লাহ মামুন আছে, রামিশা আছে, আব্দুল্লাহ এমডি আল নোমান ছিল। স্যার আছে স্যার। ওকে। ঐশী আছে স্যার। ওকে। নাইমুল ইসলাম নীরব? জি স্যার আসছি। সিমরান হাবিব আছে, সুমাইয়া ইসলাম? জি স্যার আছি। ওকে। নাই কে বলতেছি, মুস্তাকিম নাই, মুক্তা আক্তার নাই, আতিফ খান নাই, তানজিলা তাবাসসুম নাই, ইফতি আরিফ নাই, ফারহান নিজুম নাই, পার্থপ্রীতম ঘোষ নাই, আবু সুফিয়ান আলিফ নাই। ওকে বাকিরা আছে? আমি শুনিনি আমার নাম। না আছে, বাকিরা আমি দিই। আপনার নাম কি? কানিজ ফাতেমা। দিয়েছি। আল্লাহু আকবার। এবার বলেন ক্লাস বোঝা গিয়েছে কিনা? জি স্যার। আজকে আরো ভালো মতো বুঝা আজকে গেছে। অনেক ভালোভাবে বুঝছি স্যার। মানে আজকের ক্লাসটা ছিল একদম জিরো প্রিপারেশনের ক্লাস বলতে পারেন। আমি এই পার্টিকুলার ক্লাসটার জন্য আজকে কোনো পড়াশোনা করিনি। স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা
আমি বলেছি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনোই একটা অর্গানাইজেশনের আলটিমেট গোল হতে পারে না। আলটিমেট গোল হচ্ছে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। দেন আমি বলেছি শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ বিং এনশিওরড by increasing the shareholders wealth, and shareholders wealth are ensured by increasing the shareholders price. আমি আবার বলতেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনো বিজনেসের অবজেক্টিভ হতে পারে না। বিজনেসের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আর বিং এনশিওরড বাই ইনক্রিজিং the price of the share. কোম্পানি শেয়ার প্রাইস ইনক্রিজ করার মাধ্যমে শেয়ার হোল্ডার্স ওয়েলথটা ম্যাক্সিমাইজ করা হয়। দেন আমি বললাম প্রফিট ম্যাক্সিমাইজেশন কেন আলটিমেট অবজেক্টিভ হওয়া উচিত না। তখন আমি একটা কথা বললাম, প্রফিট ম্যাক্সিমাইজেশন কথার অর্থ হচ্ছে আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, এখন আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাইজেশনও আমার আলটিমেট অবজেক্টিভ না। কেন? প্রথম কথা আমি বলছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন ডাজ নট ইনফর্ম ইউ হুইচ প্রফিট has to be maximized. That means it's a vague concept. আমি বলছি অপারেটিং প্রফিট, গ্রস প্রফিট, ইবিআইটি, হ্যাঁ, নেট ইনকাম, সবগুলোই তো প্রফিট। আপনি কোন প্রফিটটা ম্যাক্সিমাইজ করবেন সে সম্পর্কে প্রফিট ম্যাক্সিমাইজেশন আপনাকে কোনো আইডিয়া দেয় না। তারপর আমি বলছি প্রফিট ম্যাক্সিমাইজেশন ডাজ নট কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি। প্রফিট ম্যাক্সিমাইজেশন টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না। কারণ একটা প্রজেক্ট আপনাকে 5,000 টাকা দিচ্ছে প্রফিট, আর একটা প্রজেক্ট 10,000 টাকা দিচ্ছে। তো 10,000 টাকার প্রজেক্টটা 10 বছর পরে দিচ্ছে আপনাকে রিটার্ন, তখন তো আপনি সেটা কনসিডার করবেন না। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন তো এই সম্পর্কে আপনাকে কোনো ক্লিয়ার কাট গাইডলাইন দিচ্ছে না। তারপর আমি বলছি প্রফিট ম্যাক্সিমাইজেশন রিস্ক কনসিডার করে না। স্বাভাবিকভাবে যে প্রজেক্টটা আপনাকে বেশি রিটার্ন দিবে সেই প্রজেক্টটার জন্য ইনভেস্টমেন্টও বেশি হবে, সেটা রিস্কও বেশি হবে। কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন যেহেতু আপনাকে রিস্ক কনসিডার করতেছে না, সো প্রফিট ম্যাক্সিমাইজেশন আপনার আলটিমেট গোলটা হওয়া উচিত না, কারণ সেক্ষেত্রে আপনার ভুল ডিসিশন হইতে পারে। তাহলে আলটিমেট ডিসিশনটা আমি কি বললাম? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কিভাবে আপনাকে এই প্রবলেমগুলি থেকে একটা সুরক্ষা দিচ্ছে বা প্রোটেকশন দিচ্ছে? কারণ আপনি জানেন কোন জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আপনি জানেন যে ক্যাশ ফ্লো ম্যাক্সিমাইজেশন করতে হবে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে হলে ক্যাশ ফ্লো ম্যাক্সিমাইজেশন করতে হবে। তারপর আমি বললাম যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি। কিভাবে আমি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করি? আমি যখন ভ্যালুয়েশন ফর্মুলা ইউজ করি, ভ্যালুয়েশন ইজ ইকুয়াল টু CFT divided by 1 plus K whole to the power T। এই যে নিচে 1 plus K whole to the power T বলি, এই টিটা হচ্ছে আপনার টাইম। তার মানে আপনি ফর্মুলাতে টাইমটাকে নিয়ে আসছেন, টাইম ইজ বিং কনসিডার। তারপর আমার কথা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসিডারস দ্য রিস্ক। কিভাবে রিস্ক করে? এই যে CFT divided by 1 plus K whole to the power T এর কথা আমি বললাম, that K is basically the required rate of return. The term required rate of return means the minimum rate of return an investor can expect from a given investment, and the required rate of minimum type the minimum rate of return an investor can expect from a given investment, সে সর্বনিম্ন যেটা এক্সপেক্ট করে। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। এখন কে এর ফর্মুলাটা আমি বলছি রিস্ক ফ্রি রিটার্ন প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন মাল্টিপ্লাই উইথ বেটা। এই বেটাটাকে আমরা বলছি মার্কেট রিস্ক। তার মানে আপনার বেটা যত বাড়তেছে আপনার কে এর ভ্যালু তত বাড়তেছে, কে এর ভ্যালু যত বাড়তেছে আপনার ভি এর ভ্যালু তত কমতেছে। তার মানে কি আলটিমেটলি আপনার যত বেশি রিস্ক হচ্ছে, রিস্কটাকে আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন। জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? এই রিস্কটাকে আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন। তার মানে আপনার তিনটা যে প্রবলেম ছিল, কোন জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে সেটা আপনার জানা হয়ে গেছে। ক্যাশ ফ্লো ম্যাক্সিমাইজ করতে হবে, টাইম ভ্যালু অফ মানি কনসিডার করার দরকার ছিল, টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়ে গেছে, রিস্ক কনসিডার করার দরকার ছিল, রিস্ক কনসিডার করা হয়ে গেছে। ভাই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের লোক, এই সমস্ত জিনিস তো ঠোঁটের আগায় থাকতে হবে না। ওরা হাসতেছে যে সব মুখস্থ, মুখস্থ হওয়া স্বাভাবিক, এগুলি বেচেই তো খাই। স্যার আমার গুলিয়ে গেছে। ভুলে গেছে? এবার আপনি রেকর্ডিংটা শুনবেন, দেখবেন। জি স্যার, সেজন্য আমি আপনাকে জিজ্ঞেস স্যার আপনি বললেন স্যার এই যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যে মানে 40 কোটি টাকার যে কথা বলি নাই, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কথা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল যে 40 কোটি টাকা এক্সাম্পলের কথা বলছি। 40 কোটি টাকা যে যে ম্যাটেরিয়ালস গুলো ডুবে গেছে স্যার, তখন তো স্যার আমাদের স্যার অবশ্যই ইন্স্যুরেন্স করা ছিল, ঠিক আছে? তারপরও কি স্যার শেয়ারের দামটা কি মানে ওই রকম হারে কি কমে যাবে? ফ্যান্টাস্টিক, আপনার ইন্স্যুরেন্স করা ছিল। ইন্স্যুরেন্সে আপনি কি ফুল কভারেজ পাবেন কিনা সেটা বলা ছিল কিনা আমি কিছুই বলি নাই। ইন্স্যুরেন্স কভারেজ আপনাকে কতদিনের মধ্যে সে রিটার্ন দিবে সেই সম্পর্কে আমি কিছু বলি নাই। ততদিনের মধ্যে আপনার এই অর্ডারটা কি ভ্যালিড থাকবে কিনা সেই সম্পর্কে আমি কিছু বলি নাই। বলছি হ্যাঁ, এটা হচ্ছে, এগুলি হচ্ছে অ্যাজাম্পশন। ভালোবাসা কাকে বলে? যাকে দেখলে আপনার হার্টবিট বেড়ে যায় তাকে ভালোবাসা বলে। অ্যাজাম্পশন কি? কুকুর দেখলে ভিন্ন কথা। জি স্যার। আচ্ছা স্যার এটা নিয়ে হেজিটেশন ছিলাম। ওকে ওকে। সিমরান, আপনি কি স্টুডেন্টে এই কোর্সটা করেছিলেন?
না স্যার আমি ফাইন্যান্সে কোনো কোর্স করি নাই এখনো। কি কোর্স করেছিলেন? স্যার ইংলিশ করছি 101 করছি 102 করছি আচ্ছা, ম্যাথ করছি ম্যাথ কার কাছে আর করছেন? সালাম স্যার কি আছেন এখন? সালাম স্যার নাই খুব স্যার, নাই সালাম স্যার এখন। না না স্যার ম্যাথ। আচ্ছা, আর জি স্যার আর হয়েছে আচ্ছা নাম আমি তো ভুলে গেছি। সক করছি কি আর করছেন? সক শক কোনটা? স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ স্ট্যাটিস্টিক্স কার কাছে করছেন? স্ট্যাটিস্টিক্স স্যারের নাম তো স্যার মনে নাই, আব্দুল সাত্তার ইনিশিয়ালও ভুলে গেছি। না না আব্দুল না সাত্তার স্যার একটা ম্যামের কাছে করছি। ম্যাডাম। আচ্ছা আচ্ছা, জি স্যার। আব্দুল সাত্তার আর হচ্ছে স্যার ম্যানেজমেন্ট না স্যার বাস করছি, বাস 101 করছি। বাস 101 কার কাছে করছেন? বাস 101 স্যার নাজিফা নাওয়ার ম্যাম ছিল। নতুন সবাই। হ্যাঁ স্যার নতুন যেগুলো করছি সব ইয়াং স্যার, কামরুল নতুন হাসান সব। স্যারের কোর্স করছেন? কামরুল হাসান না স্যারের, না কামরুল করি নাই না। তানভীর স্যারের কোর্স, কোহিনুর বিশ্বাস ম্যাডামের কোর্স? আচ্ছা এগুলো তো পাই নাই। আমি আর 2-3টা করছি, আর 2টা নাকি 3টা জন। আচ্ছা, আমাদের এখানের ক্লাস আপনার কাছে কেমন লাগছে? খুব অনেস্টলি বলেন। স্যার আপনার ক্লাস ভালো লাগছে, আজকের ক্লাসটা আসলে স্যার ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস আশা করি ভালো লাগবে, কারণ তবে এই ভালো লাগাটা নষ্ট হয়ে যাবে যখন পরীক্ষার হলে কোশ্চেন দেখবেন। হ্যাঁ, এই জন্য একটু পড়াশোনা কইরা আইসেন। কোশ্চেন দিলে কি কারণ স্যার আপনার ভালো লাগে, আপনি তো বলছেন যারা দেখলে হার্টবিট বাইরে যায়, মানে আপনারা দেখলে হার্টবিট স্যার বাইরে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেন দেখলে হার্টবিট আরো বেড়ে যায়। আমি ইচ্ছা করে কোশ্চেন গুলো একটু কনসেপচুয়াল করতে চেষ্টা করি। স্যার আশা করতেছি স্যার কোশ্চেন সোজা করবেন। জি স্যার। আচ্ছা, দেখা যাক। স্যার মন থেকে স্যার এটা স্যার আশা করতেছি স্যার না, একদম না, 100%। শুনেন, কোশ্চেন সোজা করার অর্থ হচ্ছে আপনাকে আন্ডার এস্টিমেট করা। কোশ্চেন সোজা করে কার জন্য? যে স্টুডেন্টটাকে আমি দুর্বল মনে করি। আপনাকে যদি আমি দুর্বল মনে করি, এটা আপনাকে সম্মান করা হলো না, এটাকে আপনাকে আন্ডার এস্টিমেট করা হলো। নিজের কাছে নিজের সম্মানটাকে এত নামাই দিবেন না। প্রথমে আপনি আপনাকে সম্মান করবেন, তারপর মানুষ আপনাকে সম্মান করবে। বরং আপনার অ্যাটিটিউড হবে, আমি এত বেশি পড়বো, এত ভালো করে পড়বো, স্যার যেভাবে ইচ্ছা সেভাবে কোশ্চেন করুক, আমাকে স্যার কোনোভাবে আটকাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারছি? আমার জি স্যার। আমাকে ওইভাবে চ্যালেঞ্জ করবে, সে আমার ব্রেনে গাইথা যাবে, নতুবা এত স্টুডেন্ট কাউকে মনে রাখা সম্ভব না। ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল টু মেক ইউরসেলফ ডিফারেন্সিয়েটেড। মার্কেটে আপনি ডিফারেন্সিয়েটেড হইতে পারলেই মার্কেট আপনাকে খাবে, আপনাকে মনে রাখবে, নতুবা মার্কেট আপনাকে মনে রাখবে না, মনে রাখা সম্ভব না। এক্স্যাক্টলি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি? জি স্যার। এই আমরা তো 4টার থেকে শুরু করছি, আমি এত তাড়াতাড়ি শেষ করলাম কেন? সরি, আমি তো সামনে আগাইতে পারি, আমার মাথা কি নষ্ট হয়ে গেল? স্যার ছেড়ে দিছেন, আজকে ছেড়ে দিন। ছেড়ে দেই নাই। এবার আসুন আমরা পরের টপিকে চলে আসি। বলেন। স্যার অনেকে চলে গেছে। জি স্যার, অনেকে লিভ দিয়ে চলে গেছে। লিভ নিয়ে নিছে? আচ্ছা জি স্যার। তাহলে একটু ভুল হইছে আজকে। হ্যাঁ বলেন। তার ব্যবসায় ফাইন্যান্স তো 3 ভাবে করা যায়, কমন স্টকে, তারপর প্রেফারেড স্টক এন্ড ডেপ্টর স্টক। তো কমন ডেপ্টর স্টক না, নট ডেপ স্টক, নট ডেপ স্টক। ডেপ্ট হচ্ছে ধার করা। ডেপ কখনো স্টক না। একটা হচ্ছে কমন স্টক, একটা হচ্ছে ডেপ স্টক, আর একটা হচ্ছে ডেপ্ট ফাইন্যান্সিং। ডেপ্ট ফাইন্যান্সিং, ডিইবিটি, তার মানে হচ্ছে ধার করা। স্যার এখানে যে দুইটা বলেছেন ইকুইটি হোল্ডার, ওটা বুঝি নাই। ইকুইটি হোল্ডার হচ্ছে যিনি ইকুইটি ফরম্যাটে ইনভেস্ট করেন, সাধারণত কমন স্টক হোল্ডারদেরকে ইকুইটি হোল্ডার বলা হয়। প্রেফার স্টক হোল্ডাররাও ইকুইটি হোল্ডার, বাট কমন স্টক হোল্ডারদের ওরা কিন্তু কি রাইট। সেম কাজই করবে? হ্যাঁ, সেম কাজ। এখন পার্থক্য আছে, যিনি কমন স্টক হোল্ডার আর যিনি প্রেফার স্টক হোল্ডার, দুইজনই ওনার। কথাগুলো একটু বুঝে নেন। যিনি কমন স্টক হোল্ডার, এই জিনিসগুলো আমরা সামনে বলবো, তারপর আমি একটু বলে নেই। যিনি কমন স্টক হোল্ডার আর যিনি প্রেফার স্টক হোল্ডার, দুইজনই ইনভেস্টর এবং দুইজনই ওনারশিপ ফরম্যাটে ইনভেস্ট করেছেন। কিন্তু যিনি কমন স্টক হোল্ডার, তার রিস্ক একটু বেশি, তার রিটার্নও একটু বেশি। আর যিনি প্রেফার স্টক হোল্ডার, সে একটু ফাইন্যান্সিয়াল বেনিফিট বেশি পাচ্ছে এবং তার রিটার্নও হচ্ছে কমন স্টক হোল্ডারের চাইতে অপেক্ষাকৃত কম। এখন এই কথাটার অর্থ কি? আমরা অনেক সময় বলি preferred stockholder gets some financial benefits over the common stockholder,
and common stockholder have some significant voting rights over the preferred stockholder. খেয়াল করে দেখেন আমি একটা শব্দ ব্যবহার করছি, the significant voting rights, ঠিক না? That means the preferred stockholders may have the voting rights but which is not as significant. ও আচ্ছা, খেয়াল করে দেখেন প্রেফার স্টক হোল্ডারদেরও ভোটিং রাইটস থাকতে পারে, বাট যেটা কমন স্টক হোল্ডারদের মতো এত সিগনিফিকেন্ট না। এখন সিগনিফিকেন্ট শব্দটার অর্থ কেন বললাম, যখন কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরের ইলেকশন আসবে তখন প্রেফার স্টক হোল্ডাররা ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে কারা? কমন স্টক হোল্ডাররা, ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে প্রেফার স্টক হোল্ডাররা ভোট দিতে পারে, কিন্তু কিছু কিছু সিগনিফিকেন্ট ইস্যুতে শুধুমাত্র কমন স্টক হোল্ডাররাই ভোট দিতে পারে, কিন্তু প্রেফার স্টক হোল্ডাররা ভোট দিতে পারে না। এজন্য আমি কথাটা বলছি কমন স্টক হোল্ডারস have some significant voting rights over the preferred stockholder. That means the preferred stockholders may have voting rights but which is not as much significant as the common stockholder. কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড কথাটা বললাম যে প্রেফার স্টক হোল্ডারদের কিছু ফাইনান্সিয়াল বেনিফিট থাকে। এখন ফাইনান্সিয়াল বেনিফিটটা কি? ফাইনান্সিয়াল বেনিফিটটা হচ্ছে এই জিনিসগুলো একটু বুঝে রাখেন, ফাইন্যান্স মেজর যারা করবেন এদের জন্য একদম প্রিম ইস্যু, এবং ভাইবাতে এই জিনিসগুলি খুব জিজ্ঞাসা করে। যারা মেজর নেবে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাদের জন্য এটা হচ্ছে ফরজ, জানতে হবে, না জানলে আপনার ফাইন্যান্স মেজরের কোনো অর্থ নাই। এটা যদি আপনি কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে আর উত্তর দিতে না পারেন আপনাকে অপমান করে বের করে দিবে। আচ্ছা, খেয়াল করে দেখেন কোন একটা কোম্পানি যখন লিকুইডেশন হয়ে যায়, এগুলি সামনে আমি পড়াবো, এই কোর্সেই পড়াবো। কোন একটা কোম্পানি যখন লিকুইডেশন হয়ে যায়, প্রথমে গভর্নমেন্ট যদি ওই কোম্পানির কাছ থেকে কিছু পাওনা থাকে সে পাওনাটা পরিশোধ করতে হয়। কথা কি বোঝা গিয়েছে? গভর্নমেন্টের যদি কোনো পাওনা থাকে সে পাওনা পরিশোধ করতে হয়। গভর্নমেন্টের পর ডেপ্ট হোল্ডার যারা আছে সে ডেপ্ট হোল্ডারদের পাওনা পরিশোধ করতে হয়। কথা কি বোঝা গেছে? ডেপ্ট হোল্ডারদের পর প্রেফার স্টক হোল্ডারদের পাওনা পরিশোধ করতে হয়। প্রেফার স্টক হোল্ডারদের পর যদি কিছু থাকে তাহলে কমন স্টক হোল্ডাররা পায়। কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন পাতিলের তলায় যে ভাতটা থাকে সেটা যে খাবে তার রিস্ক বেশি, না পাতিলের উপরের ভাতটা যে খাবে তার রিস্ক বেশি? যে নিচেরটা খাবে তার রিস্ক। ফ্যান্টাস্টিক, তার রিস্ক বেশি। এখন কমন স্টক হোল্ডাররা যেহেতু সবার লাস্টে পাচ্ছে তাদের অ্যাডভান্টেজ বেশি, না তাদের আগে যে পাচ্ছে প্রেফার স্টক হোল্ডাররা পাচ্ছে তাদের অ্যাডভান্টেজ? ফ্যান্টাস্টিক, তার মানে হচ্ছে তারা যেহেতু ফাইনান্সিয়াল অ্যাডভান্টেজ বেশি পাচ্ছে তাদের রিস্ক হচ্ছে কমন স্টক হোল্ডারদের চাইতে কম্পারেটিভলি কম। যেহেতু তাদের রিস্ক কম্পারেটিভলি কম, সো তাদের রিটার্ন হচ্ছে কম্পারেটিভলি কম। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। এখন রিটার্ন কিভাবে করা হয়? প্রেফার স্টক হোল্ডারদের যে রিটার্নটা দেওয়া হয় সেটা হয় পার্সেন্টেজ বেসিসে। কিসের বেসিসে? পার্সেন্টেজ বেসিস। আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন তার একটা সার্টেন পার্সেন্টেজে আপনি রিটার্ন পাবেন। আর কমন স্টক হোল্ডারদের বেলায় বলা হয়েছে সমস্ত খরচ দেওয়ার পর যে টাকাটা থাকবে প্রফিট, সেই পুরো টাকাটাই হচ্ছে কমন স্টক হোল্ডারদের। কথা কি বোঝা গেছে? সেটা বেশি হলে বেশি, যদি রিটার্ন না থাকে তাহলে কোনো রিটার্ন নাই। কিন্তু দুইজনের সবাইকে টাকা ভাগ করে দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে ওইটাই কমন স্টক। ইয়েস, কিন্তু প্রেফার স্টক এবং কমন স্টক হোল্ডারের মধ্যে একটা কমন মিল আছে, যেহেতু দুইজনই ইকুইটি হোল্ডার, they only will get the return if the company can generate any profit. কোম্পানি যদি প্রফিট জেনারেট করতে পারে তাইলেই কেবলমাত্র তারা রিটার্ন পাবে, এবং প্রেফার স্টক হোল্ডাররা সার্টেন পার্সেন্টেজে পাবে, কমন স্টক হোল্ডাররা যা থাকে তাই পাবে। If the company fails to generate any return, in that case they will get nothing. কোম্পানি যদি রিটার্ন জেনারেট করতে না পারে তারা কিছুই পাবে না। কিন্তু যারা ডেপ্ট হোল্ডার তারা একটা সার্টেন পার্সেন্টেজের রিটার্ন সব সময় পাবে, কারণ তারা পাবে ইন্টারেস্ট। এদের রিটার্নটাকে আমরা বলি কুপন রেট। কি বলি? কুপন রেট। যে পার্সেন্টেজটাতে তারা পাবে সেই পার্সেন্টেজটাকে আমরা বলি কুপন রেট। যে পেমেন্টটা তারা পাবে সেই পেমেন্টটাকে আমরা বলি কুপন পেমেন্ট। কি বলি? কুপন পেমেন্ট। আর শেয়ার হোল্ডাররা যে রিটার্নটা পায় সেটাকে আমরা বলি ডিভিডেন্ড। সেটাকে আমরা কি বলি? ডিভিডেন্ড। এবার একটু খেয়াল করে দেখেন, শেয়ার হোল্ডাররা রিটার্ন পাবে যখনই কোম্পানি কোনো প্রফিট জেনারেট করতে পারবে, কিন্তু বন্ড হোল্ডাররা সর্ব অবস্থাতেই রিটার্ন পাবে। কোম্পানি প্রফিট জেনারেট করতে পারলেও রিটার্ন পাবে, কোম্পানি প্রফিট জেনারেট করতে না পারলেও রিটার্ন পাবে। কথা কি বোঝা গিয়েছে? আরেকটাবার বলুন। মানে ইকুইটি হোল্ডার যারা প্রেফার স্টক হোল্ডার, কমন স্টক হোল্ডার, তারা শুধুমাত্র রিটার্ন পাবে কোম্পানি যদি প্রফিট জেনারেট করতে পারে, তাহলে
কোম্পানি যদি প্রফিট জেনারেট করতে না পারে তাহলে তারা কোনো রিটার্ন পাবে না। কিন্তু যারা ডেট হোল্ডার তারা সর্ব অবস্থায় রিটার্ন পাবে। কোম্পানি লাভ করলেও রিটার্ন দিতে হবে, কোম্পানি লস করলেও রিটার্ন দিতে হবে, এবং তাদের এই রিটার্নটাকে আমরা বলি ইন্টারেস্ট। ইন্টারেস্টকে একটু আদর করে বলি আমরা কুপন পেমেন্ট। যে রেটটা সেই রেটটাকে আমরা বলি কুপন পেমেন্ট, এবং যে পেমেন্টটা তারা পায় সেই পেমেন্টটাকে আমরা বলি কুপন পেমেন্ট, আর যে রেটটা সেটাকে আমরা বলি কুপন রেট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, প্রেফার স্টক এবং কমন স্টক হোল্ডাররা যারা আছেন তাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে লাইফ টাইমের জন্য, সারা যে কোম্পানি যতদিন ধরে আছে সারা জীবনের জন্য তাদের ইনভেস্টমেন্ট। কিন্তু বন্ড হোল্ডার যারা আছে বা ডেট হোল্ডার যারা আছে তাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা স্পেসিফিক টাইমের জন্য। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। কারণ আপনি তো টাকা ধার দিচ্ছেন। এবার একটু খেয়াল করে দেখেন, প্রেফার স্টকের কিছু কোয়ালিটি বন্ডের সাথে মিলে বা ডেট ইনস্ট্রুমেন্টের সাথে মিলে, কিছু কোয়ালিটি কমন স্টকের সাথে মিলে, ঠিক না? হ্যাঁ স্যার। কোন কোয়ালিটি কমন স্টকের সাথে মিলে? এই যে আমরা বললাম আনলিমিটেড লাইফ টাইম, যেটাকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলি পারপিচুইটি। কি বলি? পারপিচুইটি। হ্যাঁ, এটার আনলিমিটেড লাইফ টাইম, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এই যে পারপিচুইটি বা আনলিমিটেড লাইফ টাইম বলি, প্রেফার স্টকের এই কোয়ালিটিটা কমন স্টকের সাথে মিলছে। কিন্তু এই যে সার্টেন পার্সেন্টেজে রিটার্ন দেয়, এই ক্যারেক্টারিস্টিক্সটা কার সাথে মিলছে? বন্ডের সাথে মিলছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এখন এই সমস্ত প্রোডাক্ট গুলিকে, প্রেফার স্টক গুলিকে, এই সমস্ত প্রেফার, এই জন্য আমরা প্রেফার স্টক গুলিকে আমরা বলি হাইব্রিড বন্ড। কি বলি? হাইব্রিড বন্ড। হ্যাঁ, কারণ কি প্রেফার স্টকস আর নোন অ্যাজ হাইব্রিড বন্ডস, কারণ এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বন্ডের সাথে মিলে, কিছু ক্যারেক্টারিস্টিক্স কমন স্টকের সাথে মিলে। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। এগুলি সামনে আমি আরো পড়াবো ইন ডিটেইলস। স্যার হাইব্রিড বন্ডটা মেবি ইন্টারে পড়া হয়নি। হ্যাঁ, স্বাভাবিক। আপনি সবকিছু যদি ইন্টারমিডিয়েটে পড়া ফেলেন, জি স্যার। এখানে কি পড়বে? তবে এই কোর্সটাতে আমরা বেশিরভাগ জিনিস যা পড়ানো হয় ইন্টারমিডিয়েটে এগুলি কভার হয়ে গেছে। যদিও আমি ইন্টারমিডিয়েটের সিলেবাসটা জানি না। ম্যাথ গুলো বেশিরভাগই মিলে। ম্যাথ সবই মিলবে। আপনি নতুন ম্যাথ পাবেন যখন আর একটু অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যাবেন তখন। এগুলিকে আমরা বলি নান্না মুন্না কোর্স, বুঝছেন? দেখেন নাই, আমার একটু পড়তেও হলো না, তারপরে তো খারাপ পড়াই নাই, কারণ এগুলি বেসিক। এখন আমি যদি ওয়ার্কিং ক্যাপিটাল আবার না পড়ে ক্লাসে আসতাম, আমি একটা শব্দ হয়তো বলতে পারতাম, কারণ আমি জীবনে এই কোর্স পড়িও নাই, পড়াইও নাই। আবার অনেক কোর্স আছে মেজরের কোর্স, যেমন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হইতে পারে, ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্টিটিউশন হইতে পারে, ইনভেস্টমেন্ট হইতে পারে। ওইটা আমি না পড়লেও পড়াইতে পারবো, কারণ এগুলি এত বেশি পড়ছি আমার মুখস্থ হয়ে গেছে। একদম এখন যেভাবে বললাম এরকম ভাবে মুখস্থ হয়ে গেছে। তো কিছু কোর্স আছে আবার আমাদেরকে পড়ে তারপর পড়াইতে হয়। ফিনান্স নিয়ে পড়াশোনা করলে একটা সিএফএ ডিগ্রি অর্জন করা যায়, ওটা কি? সার্টিফাইড ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। সার্টিফাইড, এগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। আজকে সকালে এই কথাটা আমার মাথায় আসতেছিল না, আমি সকালে বলতেছিলাম যে অ্যাকাউন্টিং অনার্স হচ্ছে একাডেমিক পড়াশোনা, ঠিক না? আর বিবি হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। দেখেন সকালে মাথায় আসতেছে না, এখন আবার মন নিচ থেকে এসে পড়ছে। এটাকে বলা হয় প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রিগুলি আপনাকে জব মার্কেটের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, ঠিক আছে? সিএফএ পড়তে পারেন, মার্কেটে সিএফএ এর হিউজ ডিমান্ড। জি স্যার, স্যার বলেছিল অ্যাকাউন্ট থেকে ফিনান্সে সিএফ করো, ওটা বেশি ভালো। হ্যাঁ, পিএইচডি এর বাপ হচ্ছে সিএফএ। মার্কেটে সিএফএ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে দামি হটকেক। বুঝতে পারলাম? জন্য প্র্যাকটিস তো বেশি করতে হবে। হ্যাঁ, যে মানে আপনারা যেই অঙ্ক করার জন্য এখন 15 মিনিট সময় পাবেন বা 10 মিনিট সময় পাবেন, সিএফএ এর এক্সামে সেই অঙ্কটা করার জন্য 30 সেকেন্ড সময় পাবেন। কথা বুঝা গেছে? এবং মজার ব্যাপার 30 সেকেন্ড লাগেও না তখন, ওই লেভেলে যখন আপনি পৌঁছায় যাবেন। আপনার 30 সেকেন্ড লাগবেও না। ফাইনান্সিয়াল ক্যালকুলেটরে আপনি অনেক বড় বড় অঙ্কের সমাধান বের করে ফেলতে পারবেন, এবং উইথিন এ সেকেন্ড বের করে ফেলতে পারবেন। জাস্ট ইনপুট দিবেন, রেজাল্ট চলে আসছে। এই জন্য আমি আপনাদেরকে কিছু সফটওয়্যারের কথাও বলবো। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা এই জিনিসগুলি শিখে রাখবেন, কারণ প্রফেশনাল লাইফে এই জিনিসগুলির আপনাদের দরকার হবে। কথা কি বুঝা গিয়েছে? ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করি। আচ্ছা, কোনো সাজেশন আছে ক্লাসটা আরো কিভাবে নিলে ভালো হয়? আচ্ছা, গল্পের সাথে 2-3টা एग्जांपल একটু বেশি দিলে ভালো হয়। তাহলে হইছে কি 1.5 ঘন্টার ক্লাস আমাকে 2 ঘন্টা নিতে হবে। যেমন আজকে কিন্তু আমি আমার যতটুকু টার্গেট ছিল তার চাইতে 3টা টপিকস কম পড়াইছি।
দ্যাট মিন্স এই তিনটা টপিকস আমাকে নেক্সট ক্লাসে কভার করতে হবে, তার মানে নেক্সট ক্লাসে আমার স্পিড হবে 1.5 গুণ। স্যার তখন তো আর বুঝবো না। না বুঝবেন শুনেন, আমরা যারা টিচার আমাদেরও কিছু স্কেল আছে, আমরা আমাদের স্কেলটা মেনটেন করতে জানি, এখনো তো আপনি একদম ইনিশিয়াল লেভেলে, আপনাকে আমি আস্তে আস্তে রেডি করতেছি, দরকার হলে এখানে আমি একটা ক্লাস বেশি লাগায় যখন আপনি মিডের পরে আপনার একটা লেভেলে চলে আসবে, তখন আমার স্পিডটা বাড়ায় দিব, তখন 3 ক্লাসের পর আমি 2 ক্লাসে শেষ করে নিয়ে আসবো, তখন 1 ক্লাস আমার আরো এক্সট্রা থাকবে। কথা কি বুঝাইতে পারছি? 1 ক্লাস আরো আমার এক্সট্রা থাকবে, সমস্যা হবে না। আমি আপনার স্কেল বুঝে তারপরেই টানবো। ওকে, আজকের মতো রাখি। ওকে স্যার, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।